আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নার্সিংয়ের পাওয়ার্ড বাই টার্গেট নার্সিংয়ের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস ক্লাসে। তো আজকের আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস ক্লাসে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কেমিস্ট্রি। তো দেখো, এই কেমিস্ট্রি থেকে তোমার বিএসসি নার্সিংয়ে মোটামুটি 13 থেকে 14 মার্ক কিন্তু থাকে। তো তাই বুঝতে পারতেছো যে আমাদের এই কেমিস্ট্রি 13 থেকে 14 মার্ক খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই এটা কখনোই অবহেলা করা উচিত না, মানে ইনফ্যাক্ট কোনো মার্কে অবহেলা করা উচিত না। তো এর জন্য হচ্ছে আমরা ট্রাই করছি প্রতিটা বিষয়ের উপর একদম সমানভাবে জোর দেওয়া, যাতে তুমি প্রতিটা বিষয় থেকে পারফেক্ট মার্ক কী করতে পারো, কনফার্ম করতে পারো। তো দেখো, আমরা হচ্ছে চলে আসলাম অবশেষে অনেক কষ্টে। অনেক কষ্টে কেন? কারণ হচ্ছে আমাদের তোমাদের ওখানে কেমন বৃষ্টি পড়তেছে জানি না, বাট আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। প্রথমে নূর ভাই ভেবেছিল যে তোমাদের হয়তো বা যে ক্লাসে শুরু হয়েছে, আচ্ছা আমি পরে বলতেছি, আগে হচ্ছে তোমাদেরকে সবাইকে আগে আমি লাইভ ক্লাসে শেয়ার করে দিই। তোমরা সবাই আমাদের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং শেয়ার করে আমাকে কমেন্টে জানিয়ে দাও শেয়ার ডান। এবং আজকের ক্লাসে পিডিএফটা যদি তুমি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েও এই আমাদের যে নার্সিং ড্রিমার্সের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে না, ওই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আজকের ক্লাসে পিডিএফটা কি করা হবে, আপলোড করা হবে। ওকে, তাহলে তোমরা সবার আগে আজকের ক্লাসে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, তো সবার কাছে একটাই অনুরোধ যে সবাই দ্রুত ক্লাসটা কী করবা, শেয়ার করে দিবা। এরপরে আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া শেয়ার ডান। ওকে, আচ্ছা আমি হচ্ছে আমাদের এই ক্লাসে শেয়ার করে দিই আগে। আমাদের যে গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপে হচ্ছে আমরা আমাদের ক্লাসে শেয়ার করে দিই। আচ্ছা নার্সিং ওকে, আসসালামু আলাইকুম, আমি সুমাই। এই যে আবারও হচ্ছে বৃষ্টি অনেক জোরে পড়তেছে। সবাই সবার বন্ধুদেরকেও কি করো, মেনশন করে দাও। ওকে, সবাই সবার বন্ধুদেরকেও মেনশন দিয়ে দাও। আমাদের ক্লাসটা হচ্ছে শুরু হয়ে গিয়েছে। সকলে সকলে সকলের বন্ধুকে মেনশন দিয়ে দাও। আমাদের সাথে রয়েছে ঈসা ভাইয়া। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো সবাই? তোমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, ধুমাই বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টিকে মানে কি বলবো, আর বৃষ্টি মোকাবেলা করে নূর ভাইয়া কিন্তু ক্লাস নিতে চলে এসেছে। সবাই প্রত্যেকেই বন্ধুদের মেনশন দিয়ে দাও। অ্যাটলিস্ট আমি চাইবো যেন ক্লাসটা সবার কাছে পৌঁছায় যায়। ক্লাসে সবাই শেয়ার করে দাও অবশ্যই। এরপর আমাকে কমেন্টে জানাই দাও শেয়ার ডান। ওকে, কমেন্টে জাস্ট আমাকে জানাই দাও যে শেয়ার ডান। আমরা হচ্ছে তোমাদের সাথে সাথে আমিও লাইভ ক্লাসে শেয়ার করে দিচ্ছি যাতে আমারও বন্ধু। হ্যাঁ, আজকে ওদেরকে একটা কন্টেস্ট দিই আমরা ভাই। হ্যাঁ, দেয়া যায়। সর্বোচ্চ যারা মেনশন করবে সেই স্ক্রিনশটটা নূর ভাইকে দিবে, নূর ভাই সিলেক্ট করবে, তার জন্য থাকবে প্রথম জাস্ট একজনের জন্য থাকবে স্পেশাল একটা গিফট। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটু অ্যানাউন্সমেন্টটা ভালো করে শোনো। আজকের ক্লাসের কমেন্টে যারা সর্বোচ্চ মেনশন করবা, ওই মেনশনকারীরা হবে হচ্ছে তোমাদের কি একজন বিজয়ী। মানে সবাইকে তো আর বিজয়ী করা পসিবল না, তো তাদেরকে আমরা লটারির মাধ্যমে একজনকে কি করব বলো তো, বাছাই করব। তো এর জন্য তোমাকে কি করতে হবে? আচ্ছা দুইজন দিবা। দুইজন? আচ্ছা আচ্ছা, ইসা ভাইয়ের অনুরোধে আমরা হচ্ছে দুইজনকে হচ্ছে আমরা স্পেশাল গিফট দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমরা যারা সর্বোচ্চ মেনশনকারী হবা তাদের মধ্য থেকে দুইজনকে আমরা বাছাই করব এবং দুইজনের বাসায় পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে স্পেশাল গিফট। ওকে, তো ঈসা ভাই কিন্তু প্রথমে একজন বলছিল, এরপরে কিন্তু তোমাদের জন্যই দুইজন বলে দিছে। তাই সবাই সবাই এখন আমাদের কমেন্টে সর্বোচ্চ যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। ওকে, এবং তার সাথে ক্লাসটিও কি করো, শেয়ার করে দাও। ওকে, আচ্ছা তাহলে দ্রুত শেয়ার করে দাও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে শেয়ার ডান। ওকে, তাহলে দ্রুত সবাই হচ্ছে শেয়ার করে দাও। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের এলাকায় কি অবস্থা এটাও কমেন্টে জানায় দাও যে ভাইয়া আমার এলাকাতেও বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টি হচ্ছে না। ওকে, আচ্ছা একজন বলছে আমার ভাগ্যে থাকবে কিনা, এটা তো বলা যায় না। অবশ্যই তুমি উইনার হতে পারো, কে কোন সময় উইনার হয়েছে এটা কখনোই বলা যায় না। তাই তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করবা। ঠিক আছে, তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে হচ্ছে মেনশন দিয়ে দিবা। অল রাইট, আচ্ছা ওকে।
তাহলে দেখো আমরা হচ্ছে তোমাদের সাথে আমিও ক্লাসে শেয়ার করে দিয়েছি। কেন? কারণ আমি একটা কথা নূর ভাই অলওয়েজ বলি, দেখো তোমাদের সাথে আমি এটা শেয়ার করি অলওয়েজ, যে শেয়ারিং ইজ কেয়ারিং। ঠিক আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, এটা মাথায় রাখবা। মানে ইনফ্যাক্ট তুমি হচ্ছে যখন ক্লাসে শেয়ার করবে না, তো শেয়ার করলে তোমার বন্ধুর কাছে পৌঁছে যাবে। তো এতে করে তোমার দ্বারা তোমার বন্ধু উপকৃত হচ্ছে। কিভাবে উপকৃত হচ্ছে? এই যে ক্লাসে তার কাছে চলে আসলো, তো এতে করে কি হইলো, তারও ক্লাসে দেখা হয়ে গেল, সেও ক্লাস থেকে কি শিক্ষা গ্রহণ করে ফেললো। ওকে, বাইরে কিন্তু এই যে দেখো আমি যদি এই পাশে দাঁড়াই, তাহলে আমি আসলে এখানে জানালার পাশে আছি, বুঝছো? তো তাহলে হয়তোবা তুমি শব্দটা শুনতে পারতেছো, যে বৃষ্টির ফোঁটার শব্দ। যদিও বৃষ্টির ফোঁটার শব্দ আমার খুবই পছন্দ, তোমাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু বৃষ্টির ফোঁটার মানে বৃষ্টি যে পড়তেছে, বৃষ্টিটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো তাই বলে এমন না যে হচ্ছে তোমার আমি আজকে যে কষ্ট করে বৃষ্টিতে আসলাম, এসে আমি বৃষ্টিকে অপছন্দ করছি, ব্যাপারটা এরকম না। বৃষ্টির জন্য ঢাকা শহরে একটু যানজটটা বেশি হয়, এর কারণে আসতে হয়তো একটু সময় লেগে গেছে বেশি। আর কন্টিনিউসলি আর কি তোমার হচ্ছে বৃষ্টি পড়তেছে। আমি আজকে ভেবেছিলাম যে তোমাদের ক্লাসটা হয়তো আজকে আমি নিব না, আগামীকাল নিব, কিন্তু তারপরে ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি যে কত সময় লাগে। প্রায় হচ্ছে তোমার ঘন্টাখানেকের বেশি লেগে গেছে মানে এই স্টুডিওতে পৌঁছাতে। তো তাও আলহামদুলিল্লাহ ঠিকমতো তো পৌঁছাতে পারছি, তোমাদের কথা রাখতে পারছি। জাস্ট টাইমটা একটু পরিবর্তন করা হয়েছে। ক্লাসে শুরু হওয়ার কথা ছিল 6টায়, আমি স্টুডিওতে পৌঁছিয়েছি তোমার 6:24-এ। তো তারপরে হচ্ছে ক্লাসটা কী করছি, আমরা কমপ্লিট করেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো তোমরা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। আজকের ক্লাসে আমরা কী কী করবো? আজকের ক্লাসে আমাদের যে কেমিস্ট্রি অধ্যায় আছে টোটাল 10টা অধ্যায়, তাই না? ফার্স্ট পেপারে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে 10টা অধ্যায়। ওই 10টা অধ্যায় থেকে কোন অধ্যায়গুলোকে বেশি তুমি ইম্পর্টেন্স দিবা সেটা আমি বলবো। তার সাথে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে সকল প্রশ্নগুলো আমি আলাদা করেছি, সেই প্রশ্নগুলো আজকে ক্লাসে সলভ করবে। এতে করে তোমার কেমিস্ট্রির 100% একটা কী হবে, কোশ্চেন ব্যাংকের উপর পারফেক্ট একটা প্রস্তুতি ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, আর লাস্টে নূর ভাইয়ের পক্ষ থেকে ছোটোখাটো কিছু হবে গাইডলাইন। ওকে, আচ্ছা, আমরা কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো আমরা আমাদের ক্লাসে শুরু করবো আল্লাহ তাআলার নামে। ঠিক আছে, তোমরা অন্য ধর্মের যারা রয়েছে তারা অন্য ধর্মের তোমাদের হচ্ছে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করো। আমি হচ্ছে ইসলাম ধর্মের, তাই আমি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। তাহলে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, এরপরে আমরা আজকের ক্লাসে যা যা পড়বো এগুলো যাতে আমাদের অনেক দিন ধরে মনে থাকে, এর জন্য আমরা একটা দোয়া পড়বো, ছোট্ট একটা দোয়া, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ওকে, আল্লাহ তাআলা আমার জ্ঞান বাড়ায় দেখ। ওকে, আমিন। আচ্ছা, আমাদের এই আজকের যে ক্লাসটা আছে না, ওই ক্লাসটা হচ্ছে পাওয়ার্ড বাই টার্গেট নার্সিং। আমাদের একটা স্পেশাল এইচএসসি 25 ব্যাচের জন্য স্পেশাল একটা প্রোগ্রাম রয়েছে, যেটার নাম কি বলতো, টার্গেট নার্সিং। এখানে সেরা সেরা টিচার প্যানেল রয়েছে, যারা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা নার্সিং কলেজ, বুটেক্স, বুয়েট থেকে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনকৃত তোমার হচ্ছে টিচাররা কী করবে, ক্লাস নিবে। ঠিক আছে, এই যে এখানে, এবং তার সাথে হচ্ছে কোর্সে নানান ধরনের ফিচার রয়েছে, যেগুলো আমি জাস্ট একটু সাম আপ করে দিই। যে আমাদের কনসেপ্ট বুক রয়েছে, যেখানে যতটুকু বলে ততটুকুই যথেষ্ট। কোশ্চেন ব্যাংক রয়েছে, মডেল টেস্ট বুক রয়েছে, ওএমআর বুক, 100+ লাইভ ক্লাস, প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস ক্লাস যেটা আমাদের হচ্ছে। তারপর আমাদের প্রতিটা ক্লাসে শেষে তুমি পিডিএফ পাবা, ডেইলি এক্সাম হচ্ছে। তারপরে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিসের উপর এক্সাম, তারপরে হচ্ছে মান্থলি এক্সাম হচ্ছে, সাবজেক্ট ফাইনাল এক্সাম, ফাইনাল মডেলের মান্থলি গাইডলাইন সেশন, মানে পুরা কমপ্লিট একটা প্যাকেজ এটা। তো যারা এখন পর্যন্ত এনরোল করো নাই, দ্রুত এনরোল করে নিও, এবং আমাদের পিন কমেন্টেও তুমি পেয়ে যাবা কি এনরোল করার লিঙ্ক। ওকে, এরপরে আচ্ছা, আমরা এখন আর কথা না যাই, আমরা এখন আমাদের মূল পড়াশোনায় ফেরত আসি। ঠিক আছে, আমরা এখন কি করব, আমাদের মূল পড়াশোনায় ফেরত আসবো। আমাদের কেমিস্ট্রিতে টোটাল অধ্যায় কয়টা আছে বলো তো? 10টা, যেটা বললাম। ফার্স্ট পেপারে আছে 5টা, সেকেন্ড পেপারে আছে 5টা। আচ্ছা, এখন তুমি যদি আমাকে বলো ভাইয়া আমাকে স্পেসিফিক কয়েকটা অধ্যায় বলেন যেগুলো আমাকে পড়তেই হবে, ঠিক আছে, স্পেসিফিক কয়েকটা অধ্যায়, তাহলে আমি কি বলবো তোমাকে, যে যেমন গুণগত রসায়ন তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 স্টার। মৌলের পর্যবেক্ষিত ধর্ম রাসায়নিক বন্ধন, এটা তোমাকে পড়তেই হবে, 3টা স্টার। ওকে, আচ্ছা, এরপরে যেমন এই 2টা অধ্যায় থেকে অনেক বেশি টাইপের কি আসে, কোশ্চেন আসে। এরপরে রাসায়নিক পরিবর্তন, যেটা তোমাকে পড়তেই হবে। রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা কিন্তু অনেক বড়, কিন্তু তুমি হয়তো বা দেখছো কনসেপ্ট বুকে অথবা আমি টার্গেট নার্সিং যখন ক্লাস নিয়েছি তখন যতটুকু দরকার ততটুকু আমি পড়াইছি। ওকে, এই 3টা অধ্যায়।
এর সাথে পরিবেশ রসায়ন এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এবং জৈব রসায়ন। বাকি অধ্যায়গুলো মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে এই যে আমি যে 5টা অধ্যায় দাগিয়ে দিলাম না, এই 5টা অধ্যায় তোমাকে পড়তেই হবে, কারণ এখান থেকে ঘুরে ফিরে কি আসে, একটু বেশি কোশ্চেন আসে, যেটা আসলে কোশ্চেন বা অ্যানালাইসিস করলে তুমি দেখতে পারবা, আজকের ক্লাসে বুঝছো। বাকি যে এইগুলো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটা আসলে তোমার 2 স্টার দেওয়া যায়, পরিমাণগত রসায়নকে 1টা স্টার দেওয়া যায়, তারপরে হচ্ছে তড়িৎ রসায়নকে 1টা স্টার দেওয়া যায়, অর্থনৈতিক রসায়নকে তোমার হচ্ছে 1টা স্টার দেওয়া যায়, এরপরে হচ্ছে কর্মমুখী রসায়ন এটাকে 2টা স্টার দেওয়া যায়। বোঝা গেছে? এইগুলা আমি হচ্ছে স্টারগুলো দিয়ে দিলাম এই জন্য যাতে তুমি ইম্পর্টেন্সটা বুঝো, ঠিক আছে? আজকে আরেকটা কথা শেয়ার করি, যখন আমি আসলে বাসা থেকে আসতেছিলাম, মানে বাসার নিচে অনেকক্ষণ ওয়েট করে দেখি যে বৃষ্টি এখনও থামে না, মানে কোপায় খালি হচ্ছে তোমার হচ্ছে কি হচ্ছে, বৃষ্টি পড়তেছে। তো তখন মানে ভাবতেছিলাম যে একটা রিক্সা যদি পাই তাহলে ডিরেক্ট নিয়ে নিব, মানে টান দিয়ে চলে আসবো, বুঝছো? তো পরে রিক্সা অনেকগুলো যাচ্ছিল, তো আমি নেই প্রথমে, পরে আমি ভাবলাম একটা ট্রাই করি, তো একটা রিক্সা নিলাম। নেয়ার পরে হচ্ছে আস্তে আস্তে মাঝপথে অনেক জ্যাম থাকে, ওখানে আটকে গেছি। কিন্তু রিক্সা যে যাচ্ছে, অটো রিক্সাতে আসছি, তো রিক্সা এত মানে মোটামুটি স্পিডেই তো যাচ্ছিল, তো আসলে আমার মানে রিক্সার হুডটার কারণে আমাকে খুব একটা ভালো করে কাভার করতে পারে না, এর জন্য নূরভাগে দেখতে পাচ্ছ একটু ভিজে গেছে আর কি। তো মাঝখানে আসার পরে হচ্ছে তোমার জ্যামে আটকা হয়ে গেছে, এরপর ওখান থেকে হেঁটে আসছি। তো আসার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেটা শুরুতেই বললাম, যে ক্লাসটা আমি নিবই আজকে, মানে আমার ইচ্ছে ছিল ক্লাস আমি নিব, আধা ঘন্টা লেট হলেও আমি নিব, যতই বৃষ্টি হোক, কারণ আমি তো তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে হচ্ছে আজকে ক্লাস 6টার দিকে নিব। এখন বৃষ্টি পড়ছে বিকালবেলা, আর হুট করে যদি আমি বলি ক্লাসটা ক্যান্সেল, হয়তো বা অনেকের মন খারাপ হতে পারে, অথবা এমন হইতে পারে অনেকে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। তো আমি আসলে তোমাদের কথা চিন্তা করেই আজকে হচ্ছে বেসিক্যালি ক্লাসে আসছি। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থেকো, তোমার একটা কোশ্চেন ব্যাংকে আমি যে আজকে সুন্দর করে সলভ করবো ইনশাল্লাহ, তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ভালো একটা রিভিশনও হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। মাথা মুছুন, সর্দি লাগবে। আচ্ছা, মাথা মুছার তো সময় পাই নেই, ইনশাল্লাহ লাগবে না, তোমরা দোয়া করো, ইনশাল্লাহ কিছুই হবে না, ওকে? জৈব রসায়ন, একজন বলছে ভাইয়া জৈব রসায়নটা খুব কঠিন, ঠিক আছে? আচ্ছা, জৈব রসায়নটা কঠিন, ঠিক আছে, কিন্তু জৈব রসায়নের সব তো পড়া লাগে না। আমি যখন তোমাকে টার্গেট নার্সিংয়ে পড়াবো, তুমি দেখবা জৈব রসায়নের কিছু স্পেসিফিক টপিক থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে, ওইগুলোই আমি পড়াবো, দেখবা ওখান থেকে তোমার প্যারা হবে না, ওকে? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখবো, ওকে? আচ্ছা, এখন আমরা কোশ্চেন অ্যানালাইসিসে যাচ্ছি। আমরা হচ্ছে কী করবো, এখন কোশ্চেন অ্যানালাইসিস করবো। তোমার যেটা মনে হবে তুমি পারো, সেটার আনসার কী করবা, কমেন্টে জানাই দিবা। তোমার যেটার মনে হবে ভাই আমি এইটার উত্তর পারবো, সেইটার রেজাল্টটা কী করবা, কমেন্টে জানিয়ে দিবা, ওকে? যে ভাই আমি এইটার উত্তরটা জানি, তাহলে তুমি ওইটার আনসারটা কী করবা, কমেন্টে জানিয়ে দিবা। আর তোমার ফ্রেন্ডরাও যাতে এই কোশ্চেনগুলো দেখতে পারে এবং আনসার করতে পারে, তাদেরকে কমেন্টে জানাও এবং শেয়ার করে দাও লাইভ ক্লাসটা, ওকে? আচ্ছা, দেখো তাহলে আমরা আমাদের চলে যাই, আমরা আমাদের হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি, ওকে? রেডি? আমরা সময় নষ্ট করবো না, কারণ তোমাদের সময় অনেক বেশি মূল্যবান, তো আমি আর বেশি সময় নষ্ট করবো না। এবং আমাদের এখানে অনেকে প্রত্যাবর্তনের স্টুডেন্টও আছে, মানে আমাদের তো 2টা প্রোগ্রাম চলো, মানে একটা হচ্ছে প্রত্যাবর্তন, যেটা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমের জন্য, এবং ফার্স্ট টাইমের জন্য কি টার্গেট নার্সিং। তো প্রত্যাবর্তনে আবার তোমার 8টার পরে ক্লাস আছে, তো দ্যাটস আমরা হচ্ছে ক্লাসটা কমপ্লিট করে ফেলবো দ্রুতই। তাহলে রেডি? দেখো এবার প্রথম কোশ্চেনটা আসে, যেটা হচ্ছে তোমাদের 24-25 সেশন, মানে তোমাদের আগের ব্যাচের ভাই আপুদের আসছিল, বুঝছো? মানে গত বছর আসছিল, গত বছর বলতে এই বছরই আসছে, এই বছরই তো তোমার নার্সিং অ্যাডমিশনের পরীক্ষা হয়েছিল। তো এইটা এখানে কি টাইপের কোশ্চেন আসছে, আমরা একটা কোশ্চেন দেখি, সৌর মডেল কোনটা? তো আমরা হচ্ছে পরমাণু মডেল পড়ছি কয়টা বলো তো? 2টা, একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, একটা বোর পরমাণু মডেল, আরও তো মডেল আছে, রাইট? ডাল্টনের মডেল আছে। তো আমরা স্পেসিফিকলি 2টা মডেল পড়ছি, একটা হচ্ছে রাদারফোর্ড আর একটা কি বলতো, বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ডের মডেলটাই আসলে কি সৌরজগতের সাথে তুলনা করছিল, রাদারফোর্ডের মডেলটা কি সৌরজগতের সাথে তুলনা করছে, তাই রাদারফোর্ডের মডেলটাকে আমরা কি বলি, সৌর মডেল। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো? এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাইট? এখানে আনসার কোনটা হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। বোঝা গেছে? ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেল। যারা আনসার পারবা ধূপ দেব আনসার দিয়ে দিবা, ওকে? ভেরি গুড, অনেক আনসার দিচ্ছে।
আমি এখানে দেখতে পাচ্ছি নূপুর, লামিয়া, আব্দুল মতিন, তারপরে হচ্ছে তানিয়া, মুকসুদ, সৃষ্টি, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, ফারজানা, কাশফিয়া, জোহরা, অল রাইট। আচ্ছা আচ্ছা, প্রথম কোশ্চেনটা আমরা দেখলাম। আমরা আজকে অনেকগুলো কোশ্চেনে আনছি তোমাদের জন্য, অনেকগুলো সলভ করবো। তো এইটা আবার একটা নার্সিং অ্যাডমিশন আসছিল। নিচের কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ কোনটা? যাকে ভাঙলে একাধিক ভিন্ন জিনিস পাওয়া যায়। কার্বন, কার্বনকে যদি ভাঙি শুধু কার্বনই পাবো, ভিন্ন কিছু পাবো? পাবো না, তাহলে এটা আনসার না। অক্সিজেন, যদি অক্সিজেনকে ভাঙি তাহলে কি ভিন্ন কিছু পাবো? অবভিয়াসলি পাবো না, তাহলে অক্সিজেন এখানে আনসার না। পানি, পানিকে যদি ভাঙি তাহলে দুইটা ভিন্ন জিনিস পাবো, একটা অক্সিজেন আর একটা কি? হাইড্রোজেন। তাহলে এখানে আনসার কোনটা হবে? পানি। এটাই কি যৌগিক পদার্থ। এটা খুবই সিম্পল কোশ্চেন, বাট এটা কিন্তু তোমার নার্সিং অ্যাডমিশনে কি আসছে, তো দ্যাটস এটা ইম্পর্টেন্ট, রাইট? ভাই H2O কি? H2 তো একটা রেস্টুরেন্টের নাম। এই অবস্থা। না না, H2 হচ্ছে পানি। H2 হচ্ছে পানি, ঠিক আছে? তো এই যে পানির সংকেতটা কি? H2। অনেক আগে বুঝছো, একটা মিম, মানে একটা মিম আর কি শেয়ার হয়েছিল অনেক আগে, যে তোমার হচ্ছে একটা, তোমরা কেউ দেখছো কিনা আমি জানি না, তোমার হচ্ছে একবার একটা প্রতিযোগিতায় আর কি তোমার হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল, একটা জাজেস জিজ্ঞেস করছিল যে H2 কি। তো ওই মানে যে কন্টেস্টেন্ট ছিল উনি বলে দিছিল যে H2 নাকি একটা রেস্টুরেন্টের নাম। কিন্তু H2 তো রেস্টুরেন্টের নাম না। H2 মানে উনি জানতে চাইছে সেটা হচ্ছে একটা কেমিক্যাল ফর্মুলা, যেটার নাম কি আমরা পানি হিসেবে চিনি, বুঝছো? এটা আর কি। আচ্ছা, এরপর এটা নিচের কোনটি মৌলিক পদার্থ? মৌলিক পদার্থ কোনটা? যাকে ভাঙলে একই জিনিস পাওয়া যায়। যেমন কার্বন, কার্বনকে ভাঙলে শুধু কার্বন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, তাহলে এটা কার্বনটাই কি মৌলিক পদার্থ। এই যে এটা তাহলে আমার আনসার। প্রাকৃতিক গ্যাস, একে ভাঙলে আমরা ভিন্ন জিনিস পাবো। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের নাম কি? মিথেন। মিথেনকে আমরা যদি ভাঙি তাহলে দুইটা জিনিস পাবো, একটা কার্বন আর একটা কি? হাইড্রোজেন। তাহলে এটা আনসার হচ্ছে না। পানি একটা যৌগিক পদার্থ, একে ভাঙলেও অক্সিজেন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, ভিন্ন দুইটা জিনিস, এটা আনসার হচ্ছে না। খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, এটাকে ভাঙলে সোডিয়াম পাবো, ক্লোরিন পাবো, দুইটা ভিন্ন জিনিস, এটাও আনসার হচ্ছে না। ওকে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে আসলে, কারণ আমি বাইরে নাই, আমি হচ্ছে ভিতরের জন্য। বাট বৃষ্টি আমার খুবই পছন্দ। তোমাদের কার কার বৃষ্টি পছন্দ কমেন্টে জানাতে পারো। বৃষ্টি আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তো দ্যাটস বেশি বেশি দোয়া করার ট্রাই করবা, বুঝছো? মানে তোমার যত মনের আকাঙ্ক্ষা আছে সকল কিছু তুমি আল্লাহর কাছে শেয়ার করবা। বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়, তো দ্যাটস বেশি বেশি দোয়া করবা। বাবা মার জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, দেশের জন্য দোয়া করবা, নিজের ধর্মের মানুষদের জন্য দোয়া করবা, তো বেশি বেশি দোয়া করবা আর কি। ওকে, আচ্ছা, ইলেকট্রন কে আবিষ্কার করছে? দেখো, ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী জে থমসন। কে আবিষ্কার করছে? জে থমসন। মূল কণিকা কে কোনটা আবিষ্কার করছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ইলেকট্রন আবিষ্কার করছে বিজ্ঞানী কি? জে থমসন। প্রোটন আবিষ্কার করছে কে বলো তো? রাদারফোর্ড। রাদারফোর্ড কি করছে? প্রোটন আবিষ্কার করছে। তারপরে নিউট্রন আবিষ্কার করছে কে বলো তো? বিজ্ঞানী চ্যাডউইক। বিজ্ঞানী চ্যাডউইক কি করছে? নিউট্রন আবিষ্কার করছে। তো এখানে ইলেকট্রনের কথা বলছে, তাহলে আনসার কি হবে? এই যে ডি নম্বরটা, তাই না? জে থমসন। ঈশা মনে বলছে বৃষ্টি আমার অনেক ভালো লাগে। শিন বলছে আমার ভীষণ প্রিয় বৃষ্টি। হ্যাঁ, তাসমিয়া বলেছে দোয়া কবুলের সেরা সময়, রাইট। তো বেশি বেশি দোয়া করবা যাতে আল্লাহ তাআলা তোমাকে কি করে? তোমার সাফল্যের দিকে পৌঁছায় দেয়, ঠিক আছে? বেশি বেশি দোয়া করবা। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা, সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে? ভালো করে কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। সোডিয়াম আয়নের কথা বলছে না? কি বলছে? সোডিয়াম আয়ন। এই যে সোডিয়াম আয়ন আবার কি? দেখো, সোডিয়ামের আয়নটা বলতে এখানে বুঝাইছে Na+। কি বুঝাইছে বলো তো? Na+, সোডিয়াম প্লাস। তো নর্মাল সোডিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 11টা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন যদি ছেড়ে দে তাহলে এখন কি? সোডিয়াম প্লাস। তাহলে ইলেকট্রন কয়টা এখন? 10টা ইলেকট্রন। কয়টা? 10টা। ওকে, ইলেকট্রন কয়টা এখন? 10টা। ওকে, আচ্ছা, এখন আমাদের ক্লাস দেখছে টোটাল 212 জন। তো সবাইকে আমি যেটা বলবো যে তোমরা হচ্ছে ক্লাসে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিও, যাতে তোমার বন্ধুরা ক্লাসে দ্বারা উপকৃত হতে পারে। ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং।
আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম আয়নে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা। তাহলে এই যে দেখো, দেখি কে কে আনসার দিচ্ছে। হ্যাঁ 10, ভেরি গুড। ওকে, 10টা, 12টা না কিন্তু, একজন আনসার দিচ্ছে 12টা না, 12টা না কিন্তু 10টা। দেখো সোডিয়াম প্লাস, প্লাস মানে কি? ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন কখন তৈরি হয়? যখন ইলেকট্রন বের করে দেয়। দেখো এই সোডিয়ামে ইলেকট্রন থাকে 11টা, বুঝছো? সোডিয়ামে পারমাণবিক সংখ্যা 11, মানে তার মধ্যে ইলেকট্রন আছে 11টা। সে একটা যখন ছেড়ে দিচ্ছে তখন তার মধ্যে কয়টা ইলেকট্রন? এখন 10টা। ওকে, আচ্ছা পরে কোশ্চেনটাতে যাই। অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসটিতে নিউট্রন সংখ্যা কত? মানে এই যে অ্যালুমিনিয়ামের ভিতরে নিউট্রন কয়টা, এন এর মান কত, এটা জানতে চাইছে, নিউট্রন। তাহলে তুমি এখানে দেখো যে উপরের যেটা আছে না 27, 27, এটা আসলে ভর সংখ্যাকে বোঝায়। এটা আসলে এ বা ভর সংখ্যাকে কি করে বোঝায়? ভর সংখ্যা। আর এই যে 13টা আছে না, 13, এই 13টাকে দেখায় বোঝায় প্রোটন সংখ্যা। প্রোটন বা পারমাণবিক সংখ্যা আমরা বলি। তাহলে নিউট্রন সংখ্যা কেমনে বের করবো? একটা সূত্র মনে রাখো, যে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা এ ইকুয়াল টু কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমাকে বের করতে বলছে কি বলতো? আমাকে বের করতে হবে নিউট্রন। তাহলে ভর সংখ্যা 27, প্রোটন কত? 13, নিউট্রন তাহলে কত হবে? দেখো 27 থেকে 13 কি করব? বাদ দিয়ে দিব। তাহলে কত আসে? তাহলে এটা আসে হচ্ছে 14। তাহলে নিউটন সংখ্যা কত দাঁড়ালো? 14। এই যে এটা হচ্ছে আমার আনসার, রাইট? এটা হচ্ছে আমাদের আনসার, ভেরি গুড, অল রাইট। আচ্ছা পরে কোশ্চেনটাতে যাই। নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর কি, এটা জানতে চাইছে। নাইট্রোজেন এবং অক্সিজেন তারা পরস্পর কি? তারা পরস্পর কি আইসোবার? তারা পরস্পর কি আইসোটপ? তারা পরস্পর কি আইসোটন নাকি আইসোবার? আচ্ছা, তো আমরা একটু ভালো করে দেখি। নাইট্রোজেনের উপরে দেখো ভর সংখ্যা 15, অক্সিজেনের উপরে দেখো ভর সংখ্যা 16। তাদের ভর সংখ্যা কি একই? না, তাহলে তারা আইসোবার হবে না। তাহলে কেটে দাও, এই যে কেটে দিলাম, আইসোবার হবে না। তারা কি আইসোটপ হবে বাই এনি চান্স? নো। কেন? কারণ তাদের দুইজনের প্রোটন সংখ্যা ডিফারেন্ট, তো দ্যাটস ওয়াই তারা কি হবে না? আইসোটপ হবে না। তাহলে আইসোটপ কাটো। আইসোটপ কারা? যাদের প্রোটন সংখ্যা সেম। এরা কি আইসোটন? দেখি আমরা একটু। টন মানে কি? ন দিয়ে মনে রাখবে নিউট্রন নাম্বার, যাদের নিউট্রন সংখ্যা সেম। তুমি দেখো নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত? 15 থেকে 7 বাদ দিলে 8 আসবে। অক্সিজেনের নিউট্রন সংখ্যা কত? 16 থেকে 8 বাদ দিলে 8 আসবে। তাহলে তাদের দুইজনের যেহেতু নিউট্রন সংখ্যা সেম, তারা একে অপরের কি হবে? আইসোটন। তাহলে এখানে রেজাল্ট কি হবে? আইসোটন। বুঝা গেছে? তারা কি হবে? একে অপরের আইসোটন। পরেরটা, ইউরেনিয়ামের আইসোটোপ কয়টা? আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে টোটাল 3টা। কয়টা ভাইয়া? 3টা। কি কি একটু জেনে নাও। ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 234। এগুলো হচ্ছে কি বলতো? ইউরেনিয়ামের আইসোটোপ। মাথায় রেখো, এগুলো কি? ইউরেনিয়ামের আইসোটোপ। এই যে এই 3টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, এই 3টা আইসোটোপ। তাহলে এখানে রেজাল্ট কি আসবে? 3। ঠিক আছে, এখানে রেজাল্ট কি আসবে? 3টা। রেজাল্ট কি আসবে? 3টা। ভেরি গুড, সবাই আনসার দিতে থাকো। ঠিক আছে, সবাই হচ্ছে আনসার ঝটপট দিতে থাকো। এটার আনসার কি আসবে? ভেরি গুড, 3টা। আচ্ছা পরে কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি না? তেজস্ক্রিয় রশ্মি কোনটা? বা রেডিও অ্যাক্টিভ রে কোনগুলা? 3টা। তেজস্ক্রিয় রশ্মি কয়টা? 3টা। তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা, বিটা, গামা। ঠিক আছে, এই যে এই 3টাকে আমরা কি বলি বলতো? তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি, এই 3টাকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। এখানে জানতে চাইছে 9। ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। আমাকে বলছে 9। তাহলে 9 কোথায়? এখানে এই যে অবলোহিত, এটা হচ্ছে আনসার। বাকি 3টাই কি বলতো? তেজস্ক্রিয় রশ্মি। তাহলে অবলোহিত রশ্মি হচ্ছে তেজস্ক্রিয় না। ওকে, আচ্ছা পরে কোশ্চেনটা। n = 3, l = 2 হলে উপকক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারে? উপকক্ষ মানে কি? উপকক্ষপথ বুঝাইছে, বুঝছো? তাহলে l = 1 হইলে, এই যে l = যখন 1 হবে তখন ওই উপশক্তি স্তর বা উপকক্ষপথটা কে? p। পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা বলতো? 6টা। পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা না? আমরা জানি যে এস এ সর্বোচ্চ থাকতে পারে 2টা, পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, ডিতে থাকতে পারে সর্বোচ্চ 10টা, এফ এ থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 14টা, রাইট? তাহলে পিতে কয়টা থাকতে পারে? সর্বোচ্চ 6টা। তাহলে এখানে আনসার কি হবে? 6। এই যে তাহলে n = 3, l = 1, মানে এটা 3p-র কথা বুঝাইছে আর কি। তাহলে উপকক্ষ বলছে, উপকক্ষ মানে কি? এই যে এগুলা SPDF। উপকক্ষপথ কোনগুলা? S
পি ডি এফ, এই যে। তো এখানে এল ইকুয়াল টু 1 মানে স্পেসিফিকলি পি কে বুঝাইছে, এল ইকুয়াল টু 1 মানে স্পেসিফিকলি কাকে বুঝাইছে, পি কে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পরিসর কোনটা, মানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? ঠিক আছে, তো এটা আমরা কিভাবে মাথায় রাখবো, দেখো মহাজাগতিক রশ্মি, এটা আমরা একটা ছন্দের মাধ্যমে মাথায় রাখতে পারি। আমি ছন্দটা একটু লেখায় দিই, মগা রঞ্জন, মগা রঞ্জন অতি দৃশ্য, অতি দৃশ্য অবলোকে, অবলোকে মারে রাতে, পরেছি না এটা, মারে রাতে। তো এই যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বাম থেকে যত ডানে যাবে ততই কি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ম দিয়ে মনে রাখবা মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, জাগতিক। গা দিয়ে মনে রাখবা গামা রশ্মি, রঞ্জন দিয়ে মনে রাখবা এক্স রে, অতি দিয়ে মনে রাখবা ইউভি অতি বেগুনি, দৃশ্য দিয়ে মনে রাখবা দৃশ্যমান আলো, অবলোকি দিয়ে মনে রাখবা অবলোহিত বা আইআর, অবলোহিত বা ইনফ্রারেড রে, যেটার ইংলিশটা হচ্ছে যেটা বাংলাটা হচ্ছে অবলোহিত রশ্মি, যেটার ইংলিশটা কি ইনফ্রারেড রে আইআর। মারে দিয়ে কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রাতে দিয়ে কি রেডিও ওয়েভ। তাহলে আমাকে বলো এখানে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে, মাথায় রাখবা আমি যে ছন্দটা লিখছি বাম থেকে যত ডানে যাবে, বাম থেকে যত ডানে, ঠিক আছে, এই যে বাম থেকে যতই ডানে, যে একদম ডানে হচ্ছে রেডিও ওয়েভ, বাম থেকে যত ডানে যাবে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি পায় বলো তো, বৃদ্ধি পায়, বাড়ে। তাহলে একদম ডানে আছে কি রেডিও ওয়েভ, রেডিও, এখানে কি রেডিও আছে, এখানে কি রেডিও আছে, এই যে রেডিও, এই যে টেলিভিশন, এটা হচ্ছে রেডিও, বুঝছো। রেডিও ওয়েভের ভিতরে কি থাকে, রেডিও আর টেলিভিশন, রেডিও টেলিভিশন, এই যে টিভি, ঠিক আছে। তাহলে টেলিভিশন হবে আমাদের আনসার, টেলিভিশন কি হবে আমাদের আনসার। ওকে, পরের কোশ্চেনটাতে যাই, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? আচ্ছা, তো দেখো এটা মনে রাখবো আমরা এইভাবে, বেনি আসহ কলা, বেনি আসহ কলা, ছোটবেলায় পড়ছি। বে দিয়ে কি বেগুনি, বেগুনি। নি দিয়ে কি নীল, আ দিয়ে কি আসমানি, দন্তাস দিয়ে কি সবুজ, হ দিয়ে কি হলুদ, ক দিয়ে কি কমলা, লা দিয়ে কি লাল। বাম থেকে যত ডানে যাবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়ে, বাম থেকে যত ডান তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তত কি হবে, বাড়বে। একদম ডানে কি আছে লাল, তাহলে লাল হবে আমাদের আনসার। এই যে লালের তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে বেশি। পরে কোশ্চেনটা, কোন রঙের আলোর বেগ সব থেকে কম, আলোর বেগ। এখন বেগ কার কম এটা বুঝবা কেমনে, তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কানেকশন আনাইতে হবে। দেখো তরঙ্গের সাথে কি করতে হবে, কানেকশন আনতে হবে। তো মনে রাখবা ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা, এই সূত্রটা আমরা পড়ছি। তো এখানে ভি সমানুপাতিক, ল্যামডা লেখা যায় না, এফটাকে উঠাই দিলে ভি সমানুপাতিক এফ, অর্থাৎ যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার বেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম হবে। তাহলে বেগ কম কার, বেগ এখানে কম কার, তারই হবে যার তরঙ্গ দৈর্ঘ্য কম। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম কার, দেখো তো এই যে বাম থেকে ডানে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায়। তাহলে বামেরটা কি হবে, কম, ডানেরটা বেশি। বামে কি আছে, বেগুনি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে তার কি বেগ কম হবে, শেষ। এই যে এটা আনসার হবে, বুঝে গেছে। যার বেগ কম তার তরঙ্গ দৈর্ঘ্য কম। আমি দেখবো তরঙ্গ দৈর্ঘ্য এখানে কার কম, বেগুনির কম, তাহলে তার বেগও কি হবে, কম হবে। সিম্পল আনসার, ঠিক আছে। ভেরি গুড, বেগুনি বেগুনি বেগুনি, হ্যাঁ সবাই আনসার সঠিক দিচ্ছে, ভেরি গুড। বেগুনি, ঝটপট আনসার দিবা সবাই, ঠিক আছে, ভেরি গুড। মানে এতে করে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে আমি পারি। এরপরে এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয় কোন মৌলের ভূমিকা
পাওয়া যায়। তো এটার আনসার হবে হচ্ছে হাইড্রোজেন। এটা একটা মুখস্থ জিনিস। এমআরআই এর ফুল ফর্মটা জেনে নাও, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ইমেজিং ইমেজ মানে কি ছবি আর কি। তো এখানে আসলে হাইড্রোজেন, ফ্লোরিন এই মৌলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আনসার কি হবে? হাইড্রোজেন। ওকে, স্পেসিফিকলি এই আনসারটা জানতে হবে। শিখা পরীক্ষায় ইটের মতো লাল সৃষ্টি করে কে? লাল শিখা সৃষ্টি করে কে? শিখা পরীক্ষায় ইটের মতো লাল কে কোন কালার দেয় বলো তো? এই যে পেয়ে গেছি, ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+-এর কালার কি? ইটের মতো নীল। ঠিক আছে। কপার 2+-এর কালারটা কি বলো তো? কপার 2+-এর কালারটা হচ্ছে নীলাভ সবুজ বা নীল। কপার 2+ শিখা পরীক্ষায় কোন কালার দেয়? নীলাভ সবুজ। ক্যালসিয়াম 2+টা ইটার মতো লাল। পটাশিয়ামটা কি? বেগুনি কালার দেয় শিখা পরীক্ষায়। কোনটা কোন কালার দেয় মাথায় রাখতে হবে। সোডিয়াম প্লাসটা কি? সোনালী হলুদ। সোনালী হলুদ, বোঝা গেছে? তাহলে এখানে আনসার কি হবে? ক্যালসিয়াম 2+, ইটার মতো লাল কালার দেখা যায়। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি? ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কোন একটা মৌল কোথায় আছে সেটা আইডেন্টিফাই করা যায়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কি করি? কোন একটা মৌলের পর্যায় বের করতে পারি, গ্রুপ বের করতে পারি, তাই না? অর্থাৎ মৌলটা পর্যায় সারণীর কোথায় আছে, কোন পর্যায়ে কোন গ্রুপে, এটা আইডেন্টিফাই করা যায় না। তো এর জন্য পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি বলতো? ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? ইলেকট্রন বিন্যাস। ওকে, আচ্ছা, এটা একটা থিওরিটিক্যাল পার্ট। মুদ্রা ধাতু কোনটা? মুদ্রা ধাতু কোনগুলো বলো তো? কপার, তামা, এটা একটা মুদ্রা ধাতু। রূপা, এটা একটা মুদ্রা ধাতু। আর এটা কি? গোল্ড। এইগুলো কি? মুদ্রা ধাতু, এই তিনটা। তাহলে এখানে কি আছে? এই যে কপার আছে। কপার হচ্ছে কি? একটা মুদ্রা ধাতু। তাহলে এখানে আনসার কি হবে বলো? কপার। কপারের ইংলিশ, কপার তো ইংলিশ ওয়ার্ড, কপারের বাংলা কি? তামা, তাই না? তামা। সিলভারের বাংলা কি? রূপা। এইউর বাংলা কি? স্বর্ণ। এই যে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। সবথেকে ভারী মৌলিক গ্যাস কোনটা? আচ্ছা, এখানে যে মৌলিক গ্যাসগুলো আছে, রেডন এটা একটা মৌলিক গ্যাস, আর্গন একটা মৌলিক গ্যাস, জেনন একটা মৌলিক গ্যাস, নিয়ন একটা মৌলিক গ্যাস, এগুলো সবগুলোই কি? নিষ্ক্রিয় পরমাণু। এখন নিষ্ক্রিয় পরমাণুর মধ্যে কোনটা ভারী? যার পারমাণবিক সংখ্যা বেশি, যার পারমাণবিক সংখ্যা বেশি তার পারমাণবিক ভরও কি হবে? বেশি হবে। তাহলে আমি যদি একটু সাজাই নিষ্ক্রিয় মানে গ্রুপ 18 মৌলগুলা কি কি আছে দেখো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। তো এখানে সবথেকে ভারী কোনটা হবে? যে একদম নিচে আছে অর্গানেসন। এখানে কি অর্গানেসন আছে? নাই। রেডন আছে। রেডন কি এখানে আছে? হ্যাঁ, এই যে, এটা আমাকে জানতে চাইছিল। ঠিক আছে, যে এই চারটার মধ্যে কোনটা সবথেকে ভারী? রেডন। কারণ রেডন কি দেখো অর্গানেসনের আগে, মানে একদম নিচে বলা যায়। তাহলে রেডন কি হবে? সবথেকে বেশি ভারী। ওকে, এ হবে আমাদের কি বলতো আনসার। এই যেগুলো কিন্তু নিষ্ক্রিয় পরমাণু, গ্রুপ 18 এর এগুলো কি? নিষ্ক্রিয় পরমাণু, মাথায় রাখতে হবে। পর্যায় সারণীর ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? পর্যায় সারণীর কোন ব্লকে কয়টা মৌল আছে এটা আমাকে জানতে হবে। পর্যায় সারণীতে টোটাল ব্লক কয়টা? 4টা না? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লকে কয়টা আছে বলো? এস ব্লকে আছে, এস যে ব্লকটা আছে না, এই ব্লকে কয়টা মৌল আছে বলো? এখানে আছে 14টা। পি ব্লকে কয়টা আছে? পি ব্লকে কয়টা আছে বলো? 36টা, তাই না? আচ্ছা, ডি ব্লকে কয়টা আছে? ডি ব্লকে আছে হচ্ছে 41টা। আর এফ ব্লকে কয়টা আছে? 27টা। টোটাল 118টা। তাহলে এখানে জানতে চাইছিল ডি ব্লক, তাহলে কয়টা হবে? 41। এই আনসার কি হবে? 41। বুঝা গেছে? ওকে, পারমাণবিক সংখ্যা 39 বিশিষ্ট মৌলের অবস্থান কোন ব্লকে? এই মৌলটার অবস্থান কোন ব্লকে হবে? এটা কেমনে বের করবা বলো? এটা বের করা সবথেকে ভালো উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা করা। কি করা? ইলেকট্রন বিন্যাসটা করা।
ইলেকট্রন বিন্যাস করলে যে শেষ ইলেকট্রনটা যে ব্লকে যাবে সেটা সেই ব্লকের মূল্য, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস কইরা দেখবা শেষ ইলেকট্রনটা কোথায় যায়। যেমন আমি তোমাকে দেখাই এক্স, যার পারমাণবিক সংখ্যা 39, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপর হচ্ছে 3d10 4p6, তারপরে হচ্ছে তোমার 5s2, দেখি কত হয়েছে 2 2 4 6 10 12 6 18 2 20 30 36 38, আর এখানে এরপরে কি আসবে 41। দেখো তো 2 2 4 6 10 12 6 18 2 20 30 36 38 39, 39 পারমাণবিক সংখ্যা, মানে তার মধ্যে ইলেকট্রন আছে 39টা। 39তম ইলেকট্রনটা কোথায় গেছে? ডিতে গেছে না? ডিতে গেছে না? শেষ ইলেকট্রনটা যে অরবিটালে যাবে সেটা হবে সেই ব্লকের মৌল। 39তম ইলেকট্রনটা গেছে ডিতে, তাহলে এটা হবে ডি ব্লকের মৌল। তাহলে এখানে আনসার কি হবে? ডি। আনসার কি হবে? ডি ব্লক। মানে তোমার হচ্ছে 39তম ইলেকট্রনটা যে ব্লকে যাবে বা যে অরবিটালে যাবে সেটা সেই ব্লকের মৌল হবে। তো ইলেকট্রন বিন্যাস করে দেখলাম 39তম ইলেকট্রন, তার পারমাণবিক সংখ্যা 39 মানে কি? তার মধ্যে ইলেকট্রন আছে 39টা। এই 39তম ইলেকট্রনটা গেছে ডিতে, তাহলে সেটা ডি ব্লকের মৌল। বুঝা গেছে? ওকে, পরে কোশ্চেনটা 4:3d6 ইলেকট্রন বিন্যাস কোনো মৌলের শেষ ইলেকট্রন বিন্যাস। তাহলে কোন মৌলটি সম্পর্কে নিচের কোন তথ্যটি কি বলছে? ভুল। আচ্ছা, মৌলটাকে সেটা বের করি। দেয়া আছে এখানে কি বলতো 4s2 এরপরে 3d6, তাহলে তার আগে কি আছে? তার আগে আছে 3p6, তার আগে আছে 3s2, তার আগে আছে 2p6, তার আগে আছে 2s2, তার আগে আছে কি 1s2। দেখো তো এখানে ইলেকট্রন কয়টা? 2 2 4 6 10 12 6 18 2 20 26, তার মানে এটা আসলে আয়রন। কে বলতো? আয়রন। তাহলে আয়রন সম্পর্কে এখানে তথ্য আছে। আয়রন মৌলটিকে অবস্থান্তর মৌল, হ্যাঁ, তাহলে এটা আনসার হবে না। কেন? ভুল জানতে চাইছে আমাকে। কোনটা ভুল? ভুল। তাহলে এটা তো একটা অবস্থান্তর মৌল আয়রন, আমরা জানি। ওকে, এটা কি 8 নম্বর গ্রুপে অবস্থিত? হ্যাঁ, এটা 8 নম্বর গ্রুপে অবস্থিত। কেমনে বুঝলাম? দেখো, এই যে এখানে এসে আছে 2টা ইলেকট্রন, ডিতে আছে 6টা, তাহলে গ্রুপ নাম্বার কত হবে? 2 + 6, 8 নম্বর গ্রুপ, তাই না? গ্রুপ নাম্বার কেমনে বের করি? S + D রুল দিয়ে, তাই না? আসসালামু আলাইকুম ভাই। S + D যে রুলটা, ওই রুলটা দিয়ে আমরা কি করি বলো তো? গ্রুপ নাম্বারটা বের করি। তাহলে এখানে গ্রুপ নাম্বার কত হবে? 8, রাইট? তাহলে এখানে আয়রনের গ্রুপ নাম্বার কত হলো? 8। এটা সত্য, তাহলে এটা আনসার হচ্ছে না। মৌলটির যোজনী 2 এবং 3, হ্যাঁ, আয়রনের যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে 2 আর একটা কি বলতো 3, তাহলে এটা আনসার হচ্ছে না। মৌলটি অধাতু, এই যে এটা আনসার হবে, এটা ভুল। আয়রন তো একটা ধাতু, আমরা জানি, রাইট? আয়রন কি একটা ধাতু, তাহলে এটা এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে এটা অধাতু, তাহলে কি এটা সত্য? না, এটা মিথ্যা। ওকে, নিচের কোনটি চৌম্বক পদার্থ? ঠিক আছে, চৌম্বক পদার্থ কোনটা? তো এখানে চৌম্বক পদার্থ ইউজুয়ালি কোনগুলো হয়? আয়রন হয় চৌম্বক পদার্থ, কবাল্ট হয়, এটা চৌম্বক পদার্থ, নিকেল হয়, এই যে এগুলো কি চৌম্বক পদার্থ। তাহলে এখানে আছে আয়রন, এই যে লোহা, এটা আনসার হবে, তাই না? এফি কি? লোহা না, তাহলে লোহা কি একটা চৌম্বক পদার্থ, তাহলে এখানে আনসার কি হবে? লোহা। ঠিক আছে, এখানে আনসার কি হবে? লোহা, আয়রন। ওকে, এরপরে কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়? ফেরোচৌম্বক পদার্থ কোনগুলো? এই যে এটাই, ফেকনি, আয়রন, কবাল্ট, নিকেল, এগুলো কি ফেরোচৌম্বক পদার্থ? আমাকে জানতে চেয়েছে নয়। কবাল্ট তো ফেরোচৌম্বক, লোহাও ফেরোচৌম্বক, নিকেলও ফেরোচৌম্বক, এই যে সীসা, সীসা হবে আমাদের আনসার। এটা কি ফেরোচৌম্বক পদার্থ না, সীসা কোনো কি ফেরোচৌম্বক পদার্থ না। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে সি হবে আমাদের আনসার। অল রাইট, পরে কোশ্চেনটাতে যাই। নিচের কোনটি সুপার অক্সাইড? আচ্ছা বলো তো ভাইয়া, সুপার অক্সাইড কাকে বলে? যে সকল অক্সাইডে অক্সিজেনের জারণ মান থাকে -12, তাদেরকে আমরা কি বলি? সুপার অক্সাইড। তুমি অপশন দেখবা, অপশন দেখে খেয়াল করবা যে কোন অক্সিজেনের জারণ মানটা -12। ঠিক আছে, তো সুপার অক্সাইড কাকে বলি? অক্সিজেনের জারণ মান কি হবে? -12, অর্ধেক। তাহলে তুমি দেখবা এটা হবে আমাদের আনসার। কেন? দেখো, পটাশিয়াম সুপার অক্সাইড, এই যে KO2, এইখানে তুমি যদি ভালো করে দেখো যে অক্সিজেন বাদে পটাশিয়াম আছে, পটাশিয়াম একটা ক্ষার ধাতু, ক্ষার ধাতু জারণ মান কি? +1, তাহলে এই দুইটা মিলে হতে হবে -1, কারণ টোটাল যৌগের মোট জারণ মান কত? 0 আন্ডা। তাহলে পটাশিয়াম যদি হয় +1, তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হবে? -1, তাহলে একটা অক্সিজেন কত হবে? -1/2, তাই না?
তাহলে -½ × 2, দেখো 2 2 কাটাকাটি, তাহলে -1টা আসে। একটা অক্সিজেন -½ হবে, তাহলে একটা -½ হইলে দুইটার জন্য কত হবে? -½ × 2, তাহলে কত হয় কাটাকাটি করলে? -1। তাহলে এই যে +1 আর -1 কাটাকাটি, ওকে। তাহলে এখানে আনসার কি হবে? পটাশিয়াম সুপার অক্সাইড। Ku2 NO2O2 হবে না, এটা হচ্ছে পার অক্সাইড। যে এটা আনসার হবে না কেন? কারণ এটা কি পার অক্সাইড, এটা হচ্ছে ভাইয়া পার অক্সাইড, এটা হচ্ছে পার অক্সাইড, এটা কিন্তু এর জন্য আনসার হবে না। এটা কি পার অক্সাইড, বুঝা গেছে? আচ্ছা, পরের কোশ্চেনটা, নিচের কোন গ্যাসটা অ্যাসিড ধর্মী? অ্যাসিড ধর্মী কোনটা? যেটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড দেয়। যে গ্যাস পানির সাথে বিক্রিয়া করলে একটা অ্যাসিড দেয় সেটাকে আমরা কি বলি? অ্যাসিড ধর্মী গ্যাস। কার্বন মনোক্সাইড এখানে আনসার হবে না, এটাও হবে না, এটাও হবে না, যে কার্বন ডাইঅক্সাইড হবে আমাদের আনসার। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এখানে উৎপন্ন করবে কার্বনিক অ্যাসিড H2CO3। এই যে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করছে তখন কি দিছে? অ্যাসিড দিছে না? এই যে এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। তো দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইডকে অ্যাসিড ধর্মী, কার্বনিক অ্যাসিড, ওকে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। ইলেকট্রন ত্যাগ করে, এখানে ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে। এই যে হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি, তাই না? এই যে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয়েছে? কনভার্ট হয়েছে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি, তাই না? এই কনসেপ্টটাকে আমরা কি পড়ছি? আয়নীকরণ শক্তি না? যে একটা মৌল সে ইলেকট্রন ত্যাগ করছে, তার মধ্যে পজিটিভ আসবে, তো ইলেকট্রন ত্যাগ করার জন্য যে শক্তির দরকার হয়, এই যে ইলেকট্রন এখান থেকে বের করছে, বের করার জন্য এখানে শক্তি দেওয়া লাগছে না? এই শক্তিটা কি শোষণ করছে, তো যে পরিমাণ শক্তি লাগছে সেটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি। এরপরে কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, এখানে কারা কারা আছে আগে দেখা নাও। কার্বন আছে, কার্বন 6, তার পর্যায় কত? 2। এরপরে আছে অক্সিজেন, অক্সিজেনেরও পর্যায় কত বলো তো? 2। ফসফরাস আছে, ফসফরাসের পর্যায় কত? 3। আর নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের পর্যায় কত? 2। কার আয়নীকরণ শক্তি আমাকে বের করতে বলছে বেশি, এটা বের করতে বলছে। তাহলে আমি যদি একটু সাজাই তাহলে ব্যাপারটা এরকম হবে না? পর্যায় সারণী অনুযায়ী দেখো তো, যে কার্বন আগে আসবে, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, নাইট্রোজেনের নিচে কাকে দিব? ফসফরাসকে। এই যে এখন আমাকে এই 4টা মৌলের মধ্যে বের করতে বলছে কার আয়নীকরণ শক্তি বেশি। আমরা জানি যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি? কমে যায়, তাহলে এটা আগেই বাদ। উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, উপর থেকে নিচে মানে পর্যায় উপর থেকে নিচে। এদের 3 জনেরই পর্যায় কত? 2, আর এর পর্যায় কত? 3। তাহলে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে তার কম হবে। তাহলে উপরে যারা আছে তাদের বেশি হবে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই 3 জনের আয়নীকরণ শক্তির মান কি? বেশি। তো একই পর্যায়ে আছে না 3 জন, তাহলে একই পর্যায়ে বাম থেকে যতই ডানে যায় আয়নীকরণ শক্তি কি হয়? বেড়ে যায়। বাম থেকে যতই ডানে যাব আয়নীকরণ শক্তির মান কি হবে? বেড়ে যাবে। তাহলে ডানে কি আছে? অক্সিজেন, এরপরে নাইট্রোজেন, এরপরে কার্বন। তাহলে এখানে সবথেকে বেশি কার হলো? অক্সিজেন। এটা যদি তুমি দাগাও তাহলে তোমরা আন্ডা দিবে, তাই না? কেন? কারণ এখানে একটা ব্যতিক্রম আছে। কার আছে? ব্যতিক্রম। কি আছে? ব্যতিক্রম। ব্যতিক্রম কার মধ্যে? কার? এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেনে আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে বেশি, নাইট্রোজেনে আয়নীকরণ শক্তি কি? অক্সিজেনের থেকে কি? বেশি। তাই এখানে আনসার কি হবে? নাইট্রোজেন। বোঝা গেছে? এখানে আনসার কি হবে? নাইট্রোজেন। এখানে আনসার কি হবে? নাইট্রোজেন। ভেরি গুড, সবাই দেখে নাইট্রোজেন আনসার দিচ্ছে। ভেরি গুড, আনসার কি হবে? নাইট্রোজেন। পরের কোশ্চেনটাতে আসি। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটা? দেখো, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কেমনে বের করব? আগে দিবা ম্যাগনেসিয়াম, এরপরে দিবা ফসফেট, এই যে PO4। একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, তাই না? একজনের যোজনী আরেকজনের কাছে কি হয়? চলে যায়। ম্যাগনেসিয়ামের যোজনী যাবে ফসফেটের কাছে, ফসফেটের যোজনী 3, এটা চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে এখানে আনসার কোনটা? এই যে ম্যাগনেসিয়াম ফসফেট। বোঝা গেছে? ম্যাগনেসিয়াম ফসফেট, এটা হচ্ছে আনসার। কে কে আনসার দিচ্ছি সঠিক দেখি।
ওকে, আজান দিচ্ছে তো তাই আমি কথা বলতেছি না, কথা ছাড়া হচ্ছে তোমরা কমেন্টে আনসার দিও। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, দুটি পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে বন্ধন সৃষ্টি হয় যেটা, তাকে আমরা কি বলি? সমযোজী বন্ধনে অধাতু অধাতু সমপরিমাণ কি করে ইলেকট্রন শেয়ার করে, সে একটা ইলেকট্রন শেয়ার করলে এই অধাতু আরেকটা ইলেকট্রন শেয়ার করে, সে দুইটা করলে সেও দুইটা, তাদেরকে আমরা কি বলি? সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধন হবে আমাদের কি বলতো আনসার, রাইট? পরের কোশ্চেনটাতে যাই আমরা। AgNH3 2Cl এই যৌগটাতে কি ধরনের বন্ধন আছে সেটা জানতে চাইছে। আচ্ছা, আমরা এটাকে একটু ভাঙবো, বুঝছো? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাই দেখো, AgNH3 2+ আর এখানে কি পাবো? Cl-। তো এই যে সিলভার, ডাই অ্যামিনস সিলভার এটার নাম, তো এখানে কি পজিটিভ আয়ন আছে আর এখানে কি আছে? ক্লোরিন নেগেটিভ। এটা হচ্ছে পুরোটা একটা ক্যাটায়ন, এটা হচ্ছে একটা অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। কি বলি? আয়নিক বন্ধন। অর্থাৎ এই যৌগে একটা আয়নিক বন্ধন আছে, একটা কি আছে? আয়নিক বন্ধন আছে। এরপরে দেখি আর কোনো বন্ধন আছে কিনা। দেখো এইটা কেমনে তৈরি হয় আমি একটু দেখাই। এটা তৈরি হয় এইভাবে যে অ্যামোনিয়া আছে না, তো এখানে Ag আছে না, Ag হচ্ছে প্লাস আয়ন, একে ইলেকট্রন শেয়ার দেয় অ্যামোনিয়া এবং আরেকটা অ্যামোনিয়া, মানে দুইটা অ্যামোনিয়া কি করে এই Ag+কে ইলেকট্রন দেয় বা ইলেকট্রন শেয়ার করে। এই যে ইলেকট্রন শেয়ার করতেছে Ag+-এর সাথে, এটা শুধুমাত্র অ্যামোনিয়া থেকে আসতেছে, Ag+ কোনো ইলেকট্রন শেয়ার করে না। অ্যামোনিয়া ইলেকট্রন শেয়ার করতেছে, অ্যামোনিয়া ইলেকট্রন শেয়ার করে, Ag+ কোনো ইলেকট্রন শেয়ার করে না। তাহলে এখানে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি জানো? এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী। যখন কোন একটা বন্ধনে একজন শুধুমাত্র ইলেকট্রন শেয়ার করে আরেকজন কিছুই করে না, সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী। যে আমি একটা ইলেকট্রন শেয়ার, দুইটা ইলেকট্রন শেয়ার করলাম কিন্তু তুমি একটাও ইলেকট্রন শেয়ার করলা না, তখন আমাদের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে আয়নিক, এটা সন্নিবেশ। আরেকটা বন্ধন আছে অ্যামোনিয়ার ভিতরে, এই যে না, অ্যামোনিয়াটা যখন তৈরি হয় তখন এর ভিতরে সমযোজী বন্ধন তৈরি হয় না, কারণ এখানে নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, অধাতু আরেকটা অধাতুর সাথে কোন ধরনের বন্ধন তৈরি করবে? অবভিয়াসলি সমযোজী। তাহলে আমি সমযোজী পাইলাম, সন্নিবেশ সমযোজী পাইলাম, আয়নিক বন্ধন, মানে এই বিশাল যৌগটাতে 3 ধরনের বন্ধনই পাইছে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? সবগুলা। আনসার কি হবে? সবগুলা। ঠিক আছে, আনসার হবে সবগুলা। ওকে, আনসার কি হবে বলো তো? সবগুলা। অল রাইট। আচ্ছা, এরপরে ভাই আমরা পরের কোশ্চেনটাতে আসি। পানির বন্ধন কোণের মান কত? আচ্ছা, পানি হচ্ছে একটা sp3 সংকরণ, এর বন্ধন কোণ কত বলো তো? 104.5 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। আর পানির আকৃতিটা কি বলো তো? এটা হচ্ছে ভি আকৃতি। কোন আকৃতি? ভি আকৃতি। আর পানির মধ্যে লোন পেয়ার ইলেকট্রন কয়টা? এর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন মানে এলপি ইলেকট্রন হচ্ছে কয়টা? 2টা। এর কারণে তার বন্ধন কোণটা কিছুটা চেঞ্জ হয়। তার সাথে মনে রাখো যে মিথেন আছে না, মিথেনের বন্ধন কোণ কি বলতো? মিথেনের sp3 সংকরণ, এর বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি।
এটা চতুস্থলকীয়। আর অ্যামোনিয়া যেটা, এটাও মাথায় রেখো, এই তিনটা দিয়ে বেশি কোশ্চেন আসে। এটাও sp3 সংকরণ, এর বন্ধন কোণ কত 107 ডিগ্রি। তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পানির বন্ধন কোণ এখানে কত হবে, এই যে 104.5 ডিগ্রি, ঠিক আছে। পানির বন্ধন কোণ এখানে কত হবে 104.5 ডিগ্রি। রাইট। এরপরে আসি আমরা পরের কোশ্চেনটা, কপার সালফেটের বর্ণ কি? কপার সালফেট, এই যে এটার কালারটা মনে রাখবা, এটার কালারটা হচ্ছে নীল কালার, ব্লু, এর জন্য এটাকে ব্লু ভিট্রিয়াল বলা হয়। তারপর আবার যদি জিঙ্ক সালফেট আসে, এটার কালারটা মনে রাখবা হোয়াইট। যদি ফেরাস সালফেট আসে, FeSO4, এইটার কালারটা মনে রাখবা গ্রিন, গ্রিন গ্রিন, ঠিক আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো? এখানে আনসার হবে হচ্ছে কপার সালফেট, যেহেতু এই যে নীল, কপার সালফেটের কালার কি নীল, মনে রাখবা। এই জন্য তো কপার সালফেট, এই যে তুতে আসে না, তুতের ইংলিশ কি ব্লু ভিট্রিয়ল। ব্লু কেন আসে? কারণ কালারটাই কি নীল, বুঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে আসি, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান? আচ্ছা, গ্রাফাইট, গ্রাফাইট, গ্রাফাইটে মনে রাখবা মুক্ত ইলেকট্রন থাকে, বুঝছো? গ্রাফাইটে কি থাকে? মুক্ত ইলেকট্রন। এর জন্য তার সংকরণটা কি থাকে? sp2। এটা কিন্তু কার্বনের একটা রূপভেদ, কার্বন, ঠিক আছে। তো কার্বনের আরেকটা রূপভেদকে আমরা বলি ডায়মন্ড, তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই, এর কারণে তার সংকরণটা কি বলতো? sp3। গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, এর জন্য তার সংকরণটা কিছুটা চেঞ্জ আসে এখানে, sp2। আর ডায়মন্ডের কোনো মুক্ত ইলেকট্রন নাই, তার সংকরণ কি sp3। তাহলে এখানে গ্রাফাইট বলছে, আনসার হবে sp2। ওকে, আনসার কি হবে? sp2। পরের কোশ্চেনে, নিচের কোনটি জৈব অম্ল? জৈব অম্ল মানে কি? জৈব অ্যাসিড। অম্ল মানে কি? অ্যাসিড। জৈব অ্যাসিড কোনটা যেটা আমরা খেতে পারি? বলো তো এখানে কোন অ্যাসিডটা খাইতে পারি? নাইট্রিক অ্যাসিড খাইতে পারবো না। সালফারিক অ্যাসিড খাইতে পারবো না। হাইড্রোক্লোরিক অ্যাসিড নো। তাহলে কোন অ্যাসিডটা খাইতে পারবো? শুধু অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে কি থাকে? ভিনেগার। ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড থাকে। কোন জায়গায় অ্যাসিটিক অ্যাসিড থাকে? ওটা হচ্ছে ভিনেগারে। ভিনেগার কি বলতো? ভিনেগার। ভিনেগারের নিচের কোন অ্যাসিডটা থাকে? এটা আমরা অলরেডি দেখলাম, এটা কি বলতো? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারে কি থাকে মনে রাখবা? অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? সংকেতটা হচ্ছে CH3COOH। এটা হচ্ছে কি বলতো ভাইয়া? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, CH3COOH, মনে রাখবা। এটা হচ্ছে কি? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। এরপরে আসি আমরা নিচের কোনটি দুর্বল অ্যাসিড? আচ্ছা, দুর্বল অ্যাসিড কোনটা যেটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি? এই যে দেখো ইথানোইক অ্যাসিড, এটা কি অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার, এটা কি আমরা খাই না? তো দ্যাটস এটা হবে দুর্বল অ্যাসিড। বাকি যেগুলা যেমন নাইট্রিক অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড, সালফারিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী, এগুলো যদি আমার হাতে পড়ে হাত ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে নাইট্রিক অ্যাসিড শক্তিশালী, সালফারিক অ্যাসিড শক্তিশালী, HCl কি শক্তিশালী। ইথানোইক অ্যাসিড যেটা CH3COOH, এটা কোথায় থাকে? ভিনেগারে থাকে। তাহলে ভিনেগার কি আমরা খাই? যেটা আমরা খেয়ে থাকি বা জৈব অ্যাসিড যেগুলো আমরা খেয়ে থাকি, সেই অ্যাসিডগুলোকে কি বলে? জৈব অ্যাসিড না? তো এগুলো আবার দুর্বল অ্যাসিডও আমরা বলে থাকি, মনে রাখবা। ওকে, পরের কোশ্চেনটাতে যাই, নিচের কোনটি দুর্বল অ্যাসিড? আচ্ছা, এই যে এটা শক্তিশালী, এটাও শক্তিশালী, আর এটা তো কোনো অ্যাসিডই না। তাহলে এখানে আনসার কি হবে? এইটা। H2CO3 দুর্বল অ্যাসিড কেন? এটা হচ্ছে আমরা খেয়ে থাকি, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, বুঝছো? কার্বনিক অ্যাসিড এটা কোথায় থাকে? কোমল পানীয়তে, মানে সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড। এটা কিসে থাকে? সফট ড্রিঙ্কসে। সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসে কি থাকে? এই অ্যাসিডটা থাকে, মনে রাখো। নিচের কোনটি অধিক শক্তিশালী অ্যাসিড? আচ্ছা, এখানে কিন্তু সবগুলোই শক্তিশালী অ্যাসিড, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে কোনটা বেশি শক্তিশালী, বুঝছো? তাহলে তুমি কেমনে বুঝবা কোনটা বেশি শক্তিশালী? তুমি যেটা করবা যে এখানে প্রতিটা যে যৌগ আছে না, এই যৌগের একটা কেন্দ্রীয় মৌল আছে, যেমন এই যে নাইট্রোজেন একটা কেন্দ্রীয় মৌল, ফসফরাস একটা কেন্দ্রীয় মৌল, সালফার একটা কেন্দ্রীয় মৌল, ক্লোরিন একটা কেন্দ্রীয় মৌল। প্রতিটা কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বের করবা। যে কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সেটা হচ্ছে অধিক শক্তিশালী। কি বললাম? আবারও বলি, এখানে সবগুলোই শক্তিশালী অ্যাসিড। এখন বলছে শক্তিশালী অ্যাসিডের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী কোনটা। তাহলে তুমি খেয়াল করবে এই প্রতিটা যৌগে কেন্দ্রীয় পরমাণু আছে, এই যে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, সালফার কেন্দ্রীয় পরমাণু, ক্লোরিন কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মানটা বের করবা। যার জারণ মান বেশি আসবে সেটা হবে শক্তিশালী। যেমন নাইট্রোজেনের জারণ মানটা আসবে দেখবা +5, ফসফরাসেরটা আসবে হচ্ছে এটাও +5, সালফারেরটা আসবে +6, আর ক্লোরিনেরটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে তোমার +7।
তাহলে সব থেকে বেশি জারণ মানটা কই পাইলাম? কেন্দ্রীয় পরমাণুর ক্লোরিনের উপরের গুলো দেখো, +5 +5 +6, এটা কি +7। সব থেকে বেশি জারণ মান কার পাইছে? ক্লোরিনের। তাহলে এটা হবে আমাদের আনসার, এটা হবে আমাদের কি বলতো আনসার, ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিড। এরপর হাইড্রোজয়িক অ্যাসিড কোনটা? এটা একটা থিওরিটিক্যাল পার্ট, এটা মাথায় রেখো। হাইড্রোজয়িক অ্যাসিড হচ্ছে HN3 এর সংকেত, এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। এটা কি? হাইড্রোজয়িক অ্যাসিড সংকেত, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হাইড্রোজয়িক অ্যাসিডের সংকেত কি? HN3, ঠিক আছে। অলরাইট, তাহলে এটা কি বলতো আমাদের? HN3, এটা হচ্ছে হাইড্রোজয়িক অ্যাসিড। পরের কোশ্চেন, নিচের কোনটি ক্ষার? ক্ষার আমি চিনবো কিভাবে? দেখো, ক্ষার সব থেকে বেশি ইজিলি চেনা যায় OH দেখা। যে যৌগটাতে OH আয়নটা থাকে এটা ইউজুয়ালি কি হয়? ক্ষার হয়। তুমি যদি এখানে ভালো করে দেখো OH আছে কিনা, আছে না? এই যে এটা হচ্ছে আমার ক্ষার। এটা কি একটা খাবার লবণের সংকেত, এটা অ্যাসিডের সংকেত, এটাও কি অ্যাসিডের সংকেত। তাহলে ক্ষার একমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে OH বা O2 মাইনাস যদি কোথাও থাকে, মানে অক্সাইড যুক্ত বা হাইড্রোক্সাইড যুক্ত, ঠিক আছে। এই যে এটা কি? অক্সাইড, অক্সাইড যুক্ত যৌগগুলা অথবা হাইড্রোক্সাইড যুক্ত যৌগগুলা এগুলো কি হয়ে থাকে? ক্ষার হয়ে থাকে, ক্ষারক হয়ে থাকে। আর OH গুলো ইউজুয়ালি ক্ষার হয় বেশিরভাগ ক্ষেত্রে। সরি, এখানে হচ্ছে আমরা লিখবো এটা হচ্ছে হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মূলক, হাইড্রোক্সাইড। আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। pH2 দ্রবণের তুলনায় pH5 কত গুণ অম্লীয়? আচ্ছা, এটা একটা শর্টকাট শিখে দেই। একটা pH এর তুলনায় আরেকটা pH কত গুণ অম্লীয় এটা বুঝবা কেমনে? জাস্ট ঠান্ডা মাথায় এটা আমি টেকনিকটা বলে দিই। pH2 আছে আর এখানে pH5 আছে, ঠিক আছে। pH2 কে তুমি এইভাবে চিন্তা করবা, 10⁻²। pH5টাকে এইভাবে চিন্তা করবা, 10⁻⁵। মানে আমি এটা ব্যাখ্যায় যাচ্ছি না, আমি একটা টেকনিক শিখাই দিচ্ছি, ঠিক আছে। কারণ ব্যাখ্যা গেলে তোমার ওইভাবে করতে সময় লাগবে পরীক্ষা হলে। আমি একটা টেকনিক শিখাচ্ছি। pH-টাকে কল্পনা করবা 10⁻², pH5টাকে কল্পনা করবা এর ঘনমাত্রা 10⁻⁵। মানে এগুলো ঘনমাত্রার মান আর কি, এটা 10⁻², এটা 10⁻⁵। তো একটা আর একটা তুলনায় কত গুণ অম্লীয় এটা জানতে চাইছি, তাই না? যে কত গুণ অম্লীয়, তো কত গুণ অম্লীয় এটা বের করবা কেমনে? বড়টা থেকে ছোটটা বাদ দিবা। এখানে বড় মান কোনটা? এটা। ছোট মান কোনটা? এটা, রাইট। 10⁻², এটা -5, তাহলে এটা বড়। তাহলে এই যে 10⁻² ডিভাইডেড বাই 10⁻⁵ দিবা। তাহলে এইখানে 10⁻² আর এটা উপরে গেলে 10⁵ আসে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত? 3। এই যে 10⁻3, এখানে 10⁻3 আছে নাই, তো 10⁻3 মানে কত? 1000। তাহলে রেজাল্ট কত আসবে? 1000। এটা একটা শর্টকাট, মাথায় রেখো। pH2 মানে 10⁻², pH5 মানে 10⁻⁵। একটা আরেকটার থেকে কত গুণ অম্লীয় এটা বের করবো কেমনে? উপরে বড় মানটা দিবে, বড় মানে এটা, নিচে ছোট মানটা। এরপরে এটা ক্যালকুলেশন তো করতে পারো, এটা করলেই দেখবা আনসারটা রেজাল্ট আসতেছে, বুঝছো? এটা করলেই দেখবা তোমার রেজাল্টটা কি চলে আসতেছে। ওকে, 1000, রাইট। তো এটা করলে তোমার রেজাল্টটা কি আসবে? চলে আসবে। ওকে, মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4, মানে হচ্ছে এটা আর কি, 7.35 থেকে 7.45 এর মাঝে হচ্ছে মানুষের রক্তের পিএইচ। 7.35 থেকে কত? 7.45, এটা কি মানুষের রক্তের পিএইচ, মাথায় রেখো। তাহলে এখানে অ্যাকুরেটলি তো মান নাই, তো এখানে 7.4 দেয়া আছে, তাহলে এটার ভিতরে পড়তেছে, তাই এটা হবে আমাদের কি বলো আনসার। অম্লধর্মী মাটির পিএইচ যদি বাড়াইতে চাই কোনটা ব্যবহার করতে হয়? অম্লধর্মী মাটি মানে কি? অম্লধর্মী মাটি মানে যেই মাটির পিএইচ এর মান কম। অম্লধর্মী মাটি মানে কি? মানে মাটিটা অ্যাসিডিক। এখন অ্যাসিডিক মাটি কোনটা? যেটার পিএইচ এর মান কম হয়, রাইট। এখন আমি যদি পিএইচ বাড়াইতে চাই তাহলে কি করতে হবে? ক্ষার দিতে হবে, কারণ ক্ষারের পিএইচ এর মান 7 এর থেকে বেশি, বুঝছো? তাহলে আমি ক্ষার দিব। এখানে ক্ষার কি আছে? ক্ষার নাই, কিন্তু ক্ষারক তো আছে, এই যে চুন। চুন কি একটা ক্ষারক, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমি কি দিব? এখানে চুন দিব। চুন হচ্ছে একটা ক্ষারক, যেটা দিলে মাটির অম্লধর্মীটা কি হয়ে যাবে? বেড়ে ক্ষারীয় টাইপ হয়ে যাবে বা নিউট্রালাইজ হয়ে যাবে। মানে এখন মাটির পিএইচটা কম ছিল, চুন দিলে বাড়বে, দ্যাটস ইট, বুঝছো? আচ্ছা, এরপরে বিশুদ্ধ পানিতে OH মাইনাস এবং H+ এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানি মানে H2, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাবো? H+ পাবো এবং OH মাইনাস পাবো। তো মাথায় রেখো যে এই H+ এর ঘনমাত্রার মান হচ্ছে 10⁻⁷,
OH মাইনাসের ঘনমাত্রার মান হচ্ছে 10⁻⁻7, মানে এইটারও ঘনমাত্রার মান 10⁻⁷। এই OH মাইনাসের ঘনমাত্রার মান কত? 10⁻⁷। তাহলে এই দুইটার অনুপাত কত? এগুলো কি ঘনমাত্রা কিন্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে ঘনমাত্রা। তাহলে এইটার অনুপাত চাইছে, তাহলে বলো তো এই যে আমি যদি H প্লাস ডিভাইডেড বাই OH মাইনাস লিখি, দুইটা আয়নের অনুপাত, তাহলে এই যে 10⁻⁷ ডিভাইডেড বাই 10⁻⁷ হবে, তাহলে কত আসে? এটা 1। তাহলে রেজাল্ট কত আসবে? এই যে 1। বুঝা গেছে? রেজাল্ট কত আসলো? 1। রেজাল্ট কত আসলো আমাদের? 1। ওকে, রেজাল্ট আমাদের আসলো হচ্ছে 1। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এইটার মোলার ঘনমাত্রা অনুপাতটা আমরা কিভাবে বের করব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটাতে যাই। নিচের কোন যুগল বাফার দ্রবণ তৈরি করে? আচ্ছা, বাফার দ্রবণ তৈরি করতে গেলে তুমি দেখবা, তুমি একটা জিনিস খেয়াল করবা, বাফার দ্রবণের জন্য তোমার হয় উইক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড প্লাস তোমার স্ট্রং বেস থাকবে মানে শক্তিশালী ক্ষারক, এটা একটা রিজন। অথবা তুমি দেখবা যে স্ট্রং অ্যাসিড মানে শক্তিশালী অ্যাসিড এর সাথে থাকবে দুর্বল ক্ষারক। এই কম্বিনেশনটা দেখবা কোথাও আছে কিনা, এটা আমরা ইনিশিয়াল মানে শুরুর দিকে এটা দিয়ে খেয়াল করি। এখানে HCl একটা শক্তিশালী অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষারক, তাহলে এটা আনসার হবে না। এখানে খেয়াল করো CH3COOH, এটা কি একটা দুর্বল অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি শক্তিশালী ক্ষারক, দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষারক, এটা একটা ভালো কম্বিনেশন কিসের? বাফার দ্রবণের। তাহলে এটা হবে আমাদের আনসার। এটা দুর্বল অ্যাসিড, এটা শক্তিশালী ক্ষারক, তাহলে এটাই হবে কি? বাফার দ্রবণের কি যুগল। ঠিক আছে, তাহলে আমরা বাফার দ্রবণের যুগল দেখব দুর্বল অ্যাসিড এবং তার সাথে শক্তিশালী ক্ষারক, অথবা শক্তিশালী অ্যাসিড তার সাথে দুর্বল ক্ষারক। বোঝা গেছে? ওকে, পরে কোশ্চেনটাতে আমরা যাই। লবণের সংকেত কি? লবণের সংকেত বা খাবার লবণের সংকেত হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা কি? খাবার লবণের সংকেত। সোডিয়াম ক্লোরাইডটা কি? খাবার লবণের সংকেত। মাথায় রাখতে হবে এটা, আমরা জানি অলরেডি। আচ্ছা, এরপর দেখো আমি এখানে একটা চার্ট দিছি, বুঝছো? এই চার্টটা কেন দিলাম? এই চার্টটা তোমাদের 9-10-এ ছিল। এই চার্টটা কেন দিলাম? এই চার্টের উপর বেস করে এখানে একটা কোশ্চেন আসছিল তোমাদের 24-25 সেশনে, মানে তোমাদের এই বছর ভাই আপুদের একটা কোশ্চেন আসছে, নিচের কোন বন্ধনের শক্তি বেশি? মানে এই যে মৌলগুলো আছে না, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, এই চারটার মধ্যে কার বন্ধন শক্তির মান বেশি? এটা আমরা কই থেকে বের করবো? এই যে এখান থেকে। তো আমরা আসি, কার্বন কার্বন ডাবল বন্ড এটা কত? 615। এটার কত বলো তো? 615। এই যে কার্বন কার্বন ডাবল বন্ড 615, তাহলে আমরা এখানে লিখি 615 এটা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে 344। আচ্ছা, দেখলাম। এরপরে অক্সিজেন অক্সিজেন দেখি, অক্সিজেন অক্সিজেন, এই যে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড হচ্ছে কত? 143। অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কত? 498। আচ্ছা, তাহলে একটা 143, এটা হচ্ছে 143, এটা হচ্ছে 498। তাহলে কোনটার বন্ধন শক্তির মান বেশি বলো তো আমাকে? কোনটার বন্ধন শক্তির মান বেশি? দেখো, দেখে বলো। এ হবে না আনসার, অনেকে সি দিচ্ছ। হ্যাঁ, এ হবে, রাইট, আমার নোট করা আছে এটা, ভেরি গুড। এটা নোট করতে হবে এবং এই মানগুলো লাগবে, এগুলো তোমার এই বছরে নার্সিং অ্যাডমিশন আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই টপিকটা কি বলতো? গুরুত্বপূর্ণ। এই টপিকটা কি ভাইয়া? গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এইখানে বলো আনসার কোনটা হবে? এখানে আনসার কোনটা হবে? এই যে 615 সব থেকে বেশি হচ্ছে এটা, তাহলে এইটা আনসার হবে। সব থেকে বেশি কত? এটা না, তাহলে 615, এটা হবে আমাদের আনসার। আচ্ছা, এরপরে ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাই, মানে ল্যাবরেটরিতে গেলে তো তুমি এমনি যাইতে পারবা না, তোমাকে অ্যাপ্রন পরা লাগবে, গ্লাভস পরা লাগবে, মাস্ক পরা লাগবে, গুগলস পড়তে হবে, গ্লাভস পড়তে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলছে কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? ভুলটা জানতে চাইছে, কি করলে ভুল হবে আর কি। হাতে গ্লাভস পরা, এটা কি ভুল? না, এটা সঠিক। পায়ে জুতা পরা, এটাও সঠিক। নিরাপদ চশমা পকেটে থাকা, এটা কি সঠিক? না, এটা আনসার হবে। নিরাপদ চশমা তো আমি চোখে দিব, এটা পকেটে দিয়ে লাভ কি, রাইট? তাহলে এটা আনসার হবে, এটা ভুল।
আর বাকিগুলো সঠিক। নিচের কোন পদ্ধতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা উত্তম? মানে আমার যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো যদি আমি পরিষ্কার করতে চাই, সব থেকে ইজিয়েস্ট ওয়ে বা সব থেকে ভালো উপায়টা হচ্ছে অটোক্লেভ। ঠিক আছে, এটা হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভের মাধ্যমে আমরা সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো ইজিলি কী করতে পারবো? পরিষ্কার করতে পারবো। নিচের কোনটি অদাহ্য পদার্থ? দাহ্য পদার্থ কাকে বলে? যেগুলো সহজে আগুন লাগা যায়। দাহ্য পদার্থ কোনগুলো? যেগুলো সহজে আগুন লাগা যায়, যেমন হাইড্রোজেন। এগুলো কি হয়? সহজে আগুন লেগে যায়। ঠিক আছে, গ্যাস, মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড না সরি, কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বালাতে সহায়তা করে। মিথেন, তারপরে ইথেন, প্রোপেন, তারপরে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এগুলো কি সহজে আগুন জ্বালায় দেয়। আচ্ছা, এখানে চাইছে অদাহ্য কি? যেগুলো আগুন লাগাইতে হেল্প করে না, যেমন হচ্ছে এই যে নাইট্রোজেন। মানে মেইন কথা, দাহ্য পদার্থগুলোতে হাইড্রোকার্বন হয়। হাইড্রোকার্বন মানে কি? কার্বন এবং হাইড্রোজেন। যেমন বেনজিনের সংকেত কি? C6H6, কার্বন হাইড্রোজেন আছে। ইথারেও আছে কার্বন হাইড্রোজেন। হাইড্রোজেনেও কি হাইড্রোজেন আছে শুধু। তো এখন আনসার হবে শুধু নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন কোনো দাহ্য পদার্থ না। বাকিগুলো দাহ্য, মানে কার্বন থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে। এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? দাহ্য পদার্থ হয়। ওকে, তাহলে আনসার হচ্ছে নাইট্রোজেন। সিমিলারলি আরেকটা কোশ্চেন দেখো, এখানে বলছে নিচের কোনটি অদাহ্য পদার্থ? সেম, অদাহ্য কোনটা হবে? এই যে হিলিয়াম। পেট্রোলিয়াম দাহ্য কেন? কারণ এটা সহজে আগুন লাগাই দেয়। বেনজিনও সহজে আগুন লাগাই দেয়, ইথারও সহজে আগুন লাগাই দেয়, কিন্তু হিলিয়ামটা তো সহজে আগুন লাগায় না, এটা নিষ্ক্রিয় গ্যাস। কোন প্রক্রিয়ায় স্টার্চ ও চিটাগুড় থেকে ইথানল উৎপাদিত হয়? তারপরে ছোটবেলায় পড়ছে, এটা কি? গাজন প্রক্রিয়া। গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্টার্চ বা চিটাগুড় থেকে কি করতে পারবো? অ্যালকোহল বা মদ বা ইথানল কি করতে পারবো? তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা কোন প্রক্রিয়া? গাজন প্রক্রিয়া। মাথায় রেখো, এখানে থেকে কোশ্চেন আসতে পারে। নিচে কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়? ঠিক আছে, তো এটা কি? সোডিয়াম বেনজোয়েট। এই যে সোডিয়াম বেনজোয়েটটা কি? খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আর এটা মাথায় রেখো যে এটা প্রিজারভেটিভস। আমরা খাদ্য সংরক্ষণ করার পদ্ধতিকে কি বলি, মানে কি হিসেবে ইউজ করি? প্রিজারভেটিভস না, প্রিজারভেটিভস দিয়ে খাদ্যকে সংরক্ষণ করি। তো এই যে সোডিয়াম বেনজোয়েটটা, এটা খাদ্য সংরক্ষণ করতে হেল্প করে এবং এটা উত্তম প্রিজারভেটিভস। এটা কি বলতো? উত্তম প্রিজারভেটিভ, মানে ভালো মানে এটা হচ্ছে একটা ভালো প্রিজারভেটিভস। মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই কি করা হয়? ইউজ করা হয়, সোডিয়াম বেনজোয়েটটা। খাদ্য পচন রোধ করে কোনটা? মানে খাদ্য যাতে পচে না যায় এর জন্য কি করে অসাধু ব্যবসায়ীরা? ফরমালিন ইউজ করে না? খাদ্য যাতে পচে না যায়, মানে খাদ্যকে যাতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে হয়, এর জন্য অসাধু ব্যবসায়ীরা কি করে? ফরমালিন ইউজ করে। কারণ ফরমালিন দিয়ে তো খাদ্য সংরক্ষণ ইউজুয়ালি করে না, কিন্তু মানুষ কেন করে? যাতে হচ্ছে তোমার কি হয়? খাদ্যটা অনেক দিন ধরে সংরক্ষণ হয়। খাদ্যটা কি করে? অনেক দিন ধরে সংরক্ষণ করা হয়। তো এটা ফরমালিন দিয়ে আসলে কি করা হয়? ইউজ করা হয়। মানে আমরা বাজারে যে খাবারগুলো দেখি, মানে ফল দেখি, মাছ দেখি, এগুলো কি করে? অসাধু ব্যবসায়ীরা ফরমালিন ইউজ করে যাতে তারা অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারে, পচে না যায়। এটা আসলে মানে ব্যবসা তো একটা হালাল জিনিস, তাই না? ব্যবসা খুবই ভালো একটা জিনিস। তো এখন কেউ যদি এই হালাল জিনিসে এই হারাম টাইপের কাজ করে, তাদের জন্য কিন্তু অনেক বেশি শাস্তি আছে। দুনিয়াতে তো শাস্তি আছেই, আখিরাতে আনলিমিটেড শাস্তি, বুঝছো? তো এটা আসলে আমাদের কখনো উচিত না। আমরা যদি এটা দেখিও, তাহলে আসলে এটার এগেনস্টে আমাদের কি করা উচিত? দাঁড়ানো উচিত। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা, নিচের কৃত্রিম খাদ্য সংরক্ষণগুলোর মধ্যে সব থেকে বেশি নিরাপদ কোনটা? এই যে সোডিয়াম বেনজোয়েট, বললাম না এটা সব থেকে বেশি উত্তম, মানে সব থেকে ভালো। কৃত্রিম প্রিজারভেটিভস, এটা আসলে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল, যেটা আমাদের এই প্রিজারভেটিভস যদি ইউজ করি তাহলে আমাদের শরীরের ক্ষতিটা একটু কম হবে। মানে এইটা দিয়ে আমরা খাদ্যটাকে সংরক্ষণ করতে পারবো, কিন্তু এটা স্টিল এটা শরীরের জন্য ক্ষতিকারক, যেহেতু এটা কৃত্রিম জিনিস। এই যে কৃত্রিম যে কোনো জিনিসই কি শরীরের জন্য ভালো না, বুঝছো? তো এটা দিয়ে আমরা কি করি? সোডিয়াম বেনজোয়েটটা দিয়ে খাদ্যকে সংরক্ষণ করে রাখি। তো এটা আসলে সব থেকে নিরাপদ এবং ভালো। কোনটি রূপান্তরিত শিলা? রূপান্তরিত শিলা মানে কি? কনভার্ট হচ্ছে। যেমন হচ্ছে তোমার হচ্ছে যে আগ্নেয় শিলা আছে না, ম্যাগমা থেকে তৈরি হয় আগ্নেয় শিলা বা আগ্নেয় রক। এই আগ্নেয় শিলা থেকে আমরা কি পাই? পরবর্তীতে কয়লা পাই। এই কয়লাটাই কি? রূপান্তরিত শিলা। এটা 9-10 বইতে ছিল, রূপান্তরিত শিলা। এখান থেকে তোমার কোশ্চেন আসছে। তাহলে এই যে কয়লাটা কি বলতো? রূপান্তরিত শিলা।
পরের কোশ্চেনটা, ম্যাগনেটাইটের সংকেত কি? ম্যাগনেটাইট হচ্ছে একটা আকরিক, বুঝছো? আকরিক। তো এই ম্যাগনেটাইটের সংকেত কি? ম্যাগনেটাইটের সংকেতটা মাথায় রেখো, এটা হচ্ছে Fe3O4। এটা কি? Fe3O4, এই যেটা। হেমাটাইটের সংকেত কি? হেমাটাইটের সংকেতটা একটু লিখে দাও। হেমাটাইট, হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3, এই যে এটা। তাহলে এই যে হেমাটাইট হচ্ছে এই যে এটার সংকেত, বুঝছো? পরের কোশ্চেনটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? এটা তোমাদের নার্সিং এ 24-25 সেশনে আসছিল। তো এটার সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট হাফ মোল পানি, অথবা এটাকে অনেক জায়গায় এইভাবে লেখে, ক্যালসিয়াম সালফেট ডট পানি, এভাবেও লেখা যায়। আবার অনেকে এভাবেও লেখে, ক্যালসিয়াম সালফেট ডট হাফ মোল পানি, অথবা ক্যালসিয়াম সালফেট 2 মোল ক্যালসিয়াম সালফেট 1 মোল পানি। ঠিক আছে? এটা কি? প্লাস্টার অফ প্যারিসের সংকেত, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এরপরে তুতের সংকেত কোনটা? তুতের সংকেত হচ্ছে যে ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল তুতের ইংলিশ ব্লু ভিট্রিয়াল। তো এটাকে আমরা লিখি কপার সালফেট ডট 5 মোল পানি, এই যে কপার সালফেট ডট 5 মোল পানি। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার, বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটা আছে গ্লোবাল লবণের সংকেত কি? গ্লোবাল লবণের সংকেত হচ্ছে, মানে এখানে আমি যেগুলো এখন লেখাচ্ছি এগুলো কিন্তু স্পেসিফিকলি কিছু সংকেত যেগুলো পরীক্ষাতে আসে, বুঝছো? পরীক্ষাতে আসে স্পেসিফিকলি কিছু সংকেত। এই যে সোডিয়াম সালফেট ডট 10 মোল পানি, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত? আচ্ছা, ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু, বুঝছো? ব্রোঞ্জ হচ্ছে একটা কি? সংকর ধাতু, হাইব্রিড মেটাল। মানে কি? একাধিক ধাতুর সমন্বয়ে তৈরি করা হয়েছে। একাধিক ধাতু মানে একটা ধাতু আরেকটা ধাতু, মানে একটা ধাতু গলাইলাম আরেকটা ধাতু গলাইলাম, এরপর দুটো মিক্স করলাম, মিক্স করে যে নতুন একটা ধাতু তৈরি হলো, ওটাকে আমরা বলি সংকর ধাতু। তো ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু। এখানে কি কি থাকে বলো তো? এখানে থাকে কপার এবং কি থাকে? টিন থাকে, টিন। কপার এবং টিন রে, সরি সাইন লিখে ফেলছে, কপার এবং টিন রে আমরা গলাই, কপার এবং টিন রে কি করে? গলাই। গলায় কি করে? ব্রোঞ্জটা তৈরি করি। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে কপার এবং টিন। আমাকে এটা কোশ্চেন আনসার দাও তো, যদি জিজ্ঞেস করতো তোমার হচ্ছে, তো আমি লিখলাম ব্রোঞ্জের কথা, ঠিক আছে? ব্রোঞ্জের জায়গায় যদি জিজ্ঞেস করতো এই যে এখানে কপার এবং জিঙ্ক মিলে তৈরি করে একটা সংকর ধাতু, বলো তো এটার নাম কি? কমেন্টে জানাও। কপার এবং তোমার হচ্ছে জিঙ্ক, এই দুইটা মিলে একটা সংকর ধাতু তৈরি হয়, এইটার আনসার কি? কমেন্টে একটু জানাও তো দেখি। কপার এবং জিঙ্ক, দেখি কার কার মনে আছে। কপার এবং জিঙ্ক এই দুইটা মিলে একটা সংকর ধাতু তৈরি করে, বলো এটার নাম কি? কপার এবং জিঙ্ক এই দুইটা মিলে একটা সংকর ধাতু তৈরি হয়, বলতে হবে এই সংকর ধাতুর নাম কি? দেখি কে কে বলিতে পারে। না না, প্লাটিনাম না, প্লাটিনাম না রে, প্লাটিনাম তো নিজে একটা ধাতু। এখানে তো কপার এবং জিঙ্ক মিশাইছে, রাইট। মুনিয়া বলেছে পিতল, ভেরি গুড। না, দস্তা হবে না, দস্তা তো জিঙ্ক তো দস্তা হবে না, এটা হবে হচ্ছে পিতল, বুঝছো? এই যে কপার এবং জিঙ্ক মিলে যেটা তৈরি হয় সেটার নাম কি? পিতল। এই যে মনে রাখবে, এটা কপার এবং জিঙ্ক মিলে যেটা তৈরি হয় সেটার নাম কি ভাইয়া? পিতল। ওকে, ভেরি গুড। যারা সঠিক অ্যান্সার দিছো, আর যারা দিতে পারো না কোনো প্যারা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এলপিজি এর ফুল ফর্মটা কি? এলপিজি এর ফুল ফর্ম দেখো, এলপিজি এর ফুল ফর্মটা হচ্ছে, আমি কিছু লিখি দিই এখানে, সিএনজিটা লিখি। সিএনজি এর ফুল ফর্মটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর হচ্ছে এলপিজিটা কি বলতো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যেটা। ওকে,
আচ্ছা তাহলে এখানে কোথায় আনসার, এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝা গেছে? এখানে আনসার কি হবে? ডি, পিতল। পিতল, হ্যাঁ ভেরি গুড। পারি না ভাইয়া, মনে হারিয়ে গেছে, কোনো প্যারা নাই, আমি আবার মনে করাই দিলাম, কারণ হয়তোবা তোমার ক্ষেত্রে পরীক্ষা চলে আসতে পারে, ঠিক আছে? তোমার পরীক্ষা চলে আসতে পারে পিতলের সংকেতটা পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা পরের কোশ্চেনটাতে যাই। বায়ুমণ্ডলে কোন অঞ্চলটিকে ওজোন স্তর বলা হয়? বায়ুমণ্ডলের টোটাল স্তর কয়টা? 4টা না? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আর এটা কি বলতো? আয়নোস্ফিয়ার। তাহলে এখানে তোমার হচ্ছে কোন অঞ্চলটাকে ওজোন স্তর বলা হয়? কোন অঞ্চলটা? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে ওজোন গ্যাস কি হয়? পাওয়া যায়, ঠিক আছে? কোন অঞ্চলটাকে ওজোন স্তর বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। এটা একটু মাথায় রেখো, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছিল। ওকে, আচ্ছা এসআই এককে গ্যাসের চাপকে প্রকাশ করা হয় কি দ্বারা? গ্যাসের চাপের একক কি? প্যাসকেল। তো প্যাসকেলকে আমরা লিখতে পারবো কিভাবে? নিউটন পার মিটার স্কোয়ার। এই যে প্যাসকেলকে কিভাবে লেখা যায়? নিউটন পার মিটার স্কোয়ার, কারণ এখানে তো প্যাসকেল নাই, তো দ্যাটস কি লিখলাম? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো নিউটন পার মিটার স্কোয়ার কোনটা? নিউটন পার মিটার স্কোয়ার কোনটা? এই যে এটা হচ্ছে আনসার, রাইট? এই নম্বরটা কি বলতো আমাদের আনসার। মিটার না, সি নম্বরটা কিন্তু হবে না, এটার আগেরটার আনসার সি। হ্যাঁ ঠিক আছে, আগেরটার আনসার সি, এটা কিন্তু হবে না। তাহলে বায়ুমণ্ডলে যে 4টা স্তর, ওই যে আয়নোস্ফিয়ার না, আরেকটা হচ্ছে থার্মোস্ফিয়ার, ঠিক আছে? থার্মোস্ফিয়ারটা বলতে ভুলে গেছিলাম। 4টা স্তর, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে, আর এখানে যে কোশ্চেনটা, সেটার আনসার কি হবে বলো? এসআই এককে গ্যাসের চাপের একক, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তো এখানে লেখা আছে দেখো, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। বুঝে গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। ইউরিয়া সারকে মাটিতে মিশতে কোন এনজাইম হেল্প করে? এটা মনে রাখা অনেক ইজি। ইউরিয়া সারটাকে মাটির মধ্যে মিশাতে একটা এনজাইম হেল্প করে, সেটার নাম কি? ইউরিয়েজ নামটা একই না? ইউরিয়েস, তাহলে এনজাইমটা ইউরিয়া টাইপেরই হবে, যেটা নাম হবে কি? ইউরিয়েজ। এভাবে মনে রাখছিলাম আমি, ইউরিয়েস, ঠিক আছে? ইউরিয়া কি? ইউরিয়েস। HSO4 হাইড্রোজেন বাইসালফেট, এই আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটা? আচ্ছা অনুবন্ধী অ্যাসিডটা বের করবা কেমনে একটু ভালো করে বুঝো ভাইয়া। HSO4 মাইনাস, এই যে এইটার অনুবন্ধী অ্যাসিড মানে সে নিজে একটা ক্ষার, সে নিজেকে একটা ক্ষার, এর অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তার মানে কি? সে নিজে একটা ক্ষার কি করে বলতো? ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে একজন ক্ষার H+ গ্রহণ করে, তাহলে সে যদি H+ গ্রহণ করে তাহলে কি হবে? তাহলে সেটা হয়ে যাবে H2SO4। সেটা কি হবে? H2SO4। HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড জানতে চাইছে, তার মানে সে নিজে একটা ক্ষার। তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী সে যে ক্ষার, সে কি করে? H+ গ্রহণ করে, তাহলে সে একটা H+ গ্রহণ করলে সালফারিক অ্যাসিড তৈরি হয়, আর এটাই কি? অনুবন্ধী অ্যাসিড। এটাই হচ্ছে ভাইয়া কি? অনুবন্ধী অ্যাসিড। তাহলে এখানে আনসার কি হবে? H2SO4। কোথায় আছে? এই যে, বুঝে গেছে? H2SO4 হচ্ছে আমাদের আনসার। সমস্যা নেই, প্রশ্নের সাথে নাম্বারটা উল্লেখ করা নাই, বাট নেক্সট টাইম আমি ট্রাই করবো প্রশ্নের সাথে নাম্বারটা উল্লেখ করে দেওয়া। আর এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? 73 না, মানে আমাদের স্লাইড আর কি 73 নম্বর স্লাইড। এটা প্রশ্ন মনে হয় 67 বা এরকম 67তম প্রশ্ন মনে হয় এটা আর কি। নাম্বারটা লেখা নাই, বাট তোমরা বলে দিও আনসার, আমি বুঝে নিব, সমস্যা নেই। H2SO4, অথবা তোমরা অপশনটা লিখে দিতে পারো H2SO4। আচ্ছা, কত তাপমাত্রায় গতিশক্তি শূন্য হয়? আচ্ছা, গতিশক্তির সূত্র কি? EK = 3/2 nRT। EK = কি? 3/2 nRT। এটা গ্যাসের গতিশক্তির সূত্র। কত তাপমাত্রায় গতিশক্তি শূন্য হবে? যখন টেম্পারেচার কি হবে? 0 কেলভিন। টেম্পারেচার মানে এই যে টি এর মান যদি 0 হয় তাহলে পুরোটা 0 হচ্ছে না? তাহলে টেম্পারেচার যখন 0 কেলভিন হবে, এখানে কোথাও কি 0 কেলভিন আছে? নাই। তাহলে এই 0 কেলভিন মানে কি? -273°C না? -273°C মানে তো 0 কেলভিন। -273°C মানে কত? 0 কেলভিন, তাই না? তাহলে এখানে আনসার কি হবে? এই যে, বুঝে গেছে? খুবই ইজি কোশ্চেন, এর ক্যালকুলেটর লাগবেই না। কত তাপমাত্রায় গতিশক্তি শূন্য? গতিশক্তির সূত্র কি? EK = 3/2 nRT। তো
তাপমাত্রা যদি শূন্য হয় তাহলে গতিশক্তি শূন্য হবে। তাহলে এখানে তাপমাত্রা শূন্য কেলভিন কখন হবে? যখন তোমার -273°C হবে। -273°C যা কথা, 0 কেলভিন একই কথা। তাহলে এখানে দেখবো 0 কেলভিন আছে কিনা, নাই 0 কেলভিন। তাহলে দেখবো -273°C আছে কিনা, আছে না, এই যে। তাহলে এটাই হবে আমাদের আনসার। বোঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই আমরা। কোনটিকে নীরব ঘাতক বলে? নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, মানে কোনটা সাইলেন্টে আমার কি করে, কিল করে দেয়, সাইলেন্ট কিলার। তাহলে এখানে কোনটা হবে? কার্বন মনোক্সাইড। এই যে কার্বন মনোক্সাইড কি সাইলেন্ট কিলার, সেটা নীরবে আমাদের বডিতে ঢুকে আমাদের বডিকে তছনছ করে ফেলে, ঠিক আছে, আমরা টেরও পাই না, এর জন্য এটাকে কি বলে? সাইলেন্ট কিলার, কার্বন মনোক্সাইড। এরপরে কাঁদুনে গ্যাস কোনটা? এটা আসলে একটু মুখস্থ রাখতে হবে। কাঁদুনে গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন, বুঝছো? এটা আসলে ক্লোরোপিক্রিনরে আমরা কি বলি? কাঁদুনে গ্যাস। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে এটা, কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন একবার আসছিল নার্সিং অ্যাডমিশনে। তাহলে ক্লোরোপিক্রিন এটা কি বলতো? কাঁদুনে গ্যাস। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে তোমাদের এখন যে সময়টা, ওই তোমাদের মানে যারা ফার্স্ট টাইমার আসো বা যারা হচ্ছে সেকেন্ড টাইমার আসো, সেকেন্ড টাইমারদের হচ্ছে তোমাদের সামনের বছরে পরীক্ষা হবে নার্সিংয়ে, তো তোমাদের হাতে কিন্তু সময় আছে। তো তোমরা আগে যা যা পড়ছো এগুলো বারবারই কী করবা? রিভিশন দিতে থাকবা আর পরীক্ষা দিতে থাকবা। আর যারা ফার্স্ট টাইমার রয়েছো তারাও, তাদের হাতেও কিন্তু মাশাআল্লাহ সময় আছে, তো তারাও কী করবা? প্রতিনিয়ত ভেঙে পড়বা না, যে তুমি ভাববা না যে তোমার, যেহেতু তুমি 25 ব্যাচ, তোমার জন্য সামনে অনেক ভয়ঙ্কর কিছু আছে, ব্যাপারটা এরকম না। তুমি চেষ্টা করতে থাকবা বারবার, যত বেশি চেষ্টা করবা ততই কি হবে? তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। মানে আগে থেকে ভয় পাবা না, নিজের ভিতরে অনেক বেশি কী রাখবা? কনফিডেন্স রাখবা। আর বেশি বেশি কোশ্চেন সলভ করার ট্রাই করবা। মানে কোশ্চেন সলভ ট্রাই করলে কি হয়? কোশ্চেন প্যাটার্নটা বোঝা যায়, এবং এই কোশ্চেন প্যাটার্ন ধরতে পারলে তুমি পরীক্ষা হলে যখন এই কোশ্চেন টাইপ আসবে, মানে ধরো একটা কোশ্চেন তুমি পড়লা, ওই কোশ্চেনের মতো করে আরেকটা কোশ্চেন আসলো, তখন তুমি ইজিলি আনসার করতে পারবা। এই জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বেশি বেশি করা লাগবে আর কি। এটা মানে আমাদের তো অলরেডি প্রায় অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো সবগুলো ক্লাসে ধরো তুমি করলে এখন, এরপরে আবার ধরো হচ্ছে তুমি 4-5 মাস পর আবার ক্লাসগুলো করবা। এই ক্লাসগুলো কই পাবা? আমাদের নার্সিং ড্রিমার্স বন্দি পাঠশালার যে ইউটিউব চ্যানেলটা, ওখানে তুমি পেয়ে যাবা, প্লে লিস্ট আকারে দেয়া আছে। ওখানে তুমি আবার ফারিয়াপুর কিছু ফ্রি ক্লাস পাবা, মানিক ভাইয়ের কিছু ফ্রি ক্লাস পাবা, আখিয়াপুর কিছু ফ্রি ক্লাস পাবা। তো ওই চ্যানেলটার সাথে যুক্ত থেকেও ইনশাল্লাহ ওখানে অনেক ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে ইনশাল্লাহ। ওকে, এটা হচ্ছে একটা যৌগ, যে যৌগের নাম হচ্ছে ইউরিয়া, বুঝছো? ইউরিয়া, এটার নাম কি? ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? এটা আমার পরীক্ষা হলে আসতে পারে, আসছিল। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত? এটা আমরা একটু মুখস্থ রাখবো। সেটা কত? 46.7%। ইউরিয়া যে যৌগটা, এই যৌগতে নাইট্রোজেনের পরিমাণ কত? 46.7%। এটা আসলে শতকরা সংযুক্তির মাধ্যমে বের করতে হয়, কিন্তু আমরা বের করবো না, আমরা হচ্ছে একটু মুখস্থ রাখবো এটা, কারণ পরীক্ষা হলে ক্যালকুলেটর তো আমার থাকবে না নার্সিং অ্যাডমিশনে। তো দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে? কিছু কিছু স্পেসিফিকলি যৌগে সেই মৌলটা কত পার্সেন্টেজ আছে সেটা জানা থাকা লাগবে। এর মধ্যে ইউরিয়া হচ্ছে একটা, ঠিক আছে? ইউরিয়াতে নাইট্রোজেন কতটুকু থাকে? 46.7%। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই। 6.02 × 10⁻23 এই সংখ্যা দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে কি? অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে কোথায়? এই যে, আবার এই সংখ্যাটা বুঝায় কি বলতো? 1 মোল, তাই না? 1 মোল বুঝায়। এই সংখ্যাটাকে আমরা কি বলি? 1 মোল, অ্যাভোগাড্রো নাম্বার। এরপরে 25°C তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.8 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, মোলারিটি কত? একটা ম্যাথ দেয়া আছে, যেটা তোমাকে ক্যালকুলেটর ছাড়াই পরীক্ষা হলে কি করতে হবে? সলভ করতে হবে। তুমি দেখো এখানে কি কি দেয়া আছে? 25°C মানে টেম্পারেচার দেয়া আছে। এটা আমার কাজে আসবে না যদিও, এটাকে কেলভিনে নিলে এটা আসবে 298 কেলভিন। এটা আমার কাজে আসবে না, দেখবা। ভি দেয়া আছে 100 সেন্টিমিটার কিউব, তাই না? এই যে 100 সেন্টিমিটার কিউব। 100 সেন্টিমিটার কিউব মানে কত জানো? 100 মিলিলিটার। তো মনে রাখবা 1 সেন্টিমিটার কিউব মানে কত বোঝায়? 1 মিলিলিটারকে। তাহলে 100 সেন্টিমিটার কিউব কত বুঝবে? 100 মিলিলিটার মানে এটা 0.1 লিটার, তাই না? এই যে 0.1 লিটার।
আচ্ছা, তাইলে এটা 0.1 লিটার এবং ডাব্লিউ কত 5.85 গ্রাম, 5.85 গ্রাম। আর এখানে মোলারিটি বের করতে বলছে, আর আণবিক ভরটা লাগবে সোডিয়াম ক্লোরাইডের। সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত? সোডিয়ামের 23, ক্লোরিনের কত 35.5, তাহলে কত আসে 58.5 এই যে। তাহলে আমার মোলারিটি মানে এস এর মানটা বের করতে হবে। আমাকে কি করতে হবে? এস এর মানটা বের করতে হবে। তো চলো বের করি আমরা। এস এর মানটা বের করতে হবে, চলো এস এর মানটা বের করি। তো আমরা একটা সূত্র জানি, W/M = SV। পড়ছো এই সূত্রটা? W/M = SV, যেখানে ভিটা হচ্ছে লিটারে, বের করতে হবে এস এর মান। তাইলে W/MV হবে না এস এর মানটা? ভিটা এখানে আসবে, তাহলে এখানে ডাব্লিউটা কি হবে? ডাব্লিউটা হবে 5.85, লেখো 5.85। এম কত? 58.5, ভি কত? 0.1, তাহলে এস কত আসবে দেখো, উপরে 5.85, নিচে এই যে 58.5 এর সাথে 0.1 গুণ করলে 5.85 আসে। তাহলে এটা আর এটা কাটো, তাহলে আসবে 1 মোলার এস এর মান। দেখছো এটা ক্যালকুলেটর লাগে না, এটার সাথে এটা গুণ করলে তো বোঝা যাচ্ছে 5.85 আসবে, উপরে 5.85, নিচেও 5.85, কাটাকাটি করো কত আসবে 1। তাহলে এই যে এটার মান কত আসলো? 1 মোলার। বুঝা গেছে? এটার মান কত আসলো? 1 মোলার। পরের কোশ্চেনটাতে যাই। 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেটকে জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.2 মোলার HCl প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে একটু ভালো করে, এখানে 100 ml আছে মানে V1টা আছে 100 ml, এখানে কত আয়তনের চাইছে মানে আরেকটা আয়তন লাগবে মানে V2। এখানে ঘনমাত্রা আছে দেখো, এটাও ক্যালকুলেটর ছাড়াই করব। কত দেয়া আছে? 0.01 মোলার। এখানে আরেকটা ঘনমাত্রা দেয়া আছে দেখছো, HCl 0.2। তাহলে এটা কোন সূত্র ইউজ করতে হবে? আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে তোমার এই সূত্রটা, S1 V1 E1। E1টা কি বলতো? তুল্য সংখ্যা। S2 V2 E2 এই যে। তাইলে S1 এর মান বসাও। S1টা কার জন্য? এই যে সোডিয়াম কার্বনেট। কত মান দেয়া আছে? 0.01, লেখো 0.01। ভিটা কত দেয়া আছে? V1টা 100 ml, 100 ml এ রাখো। দুই পাশে আয়তন মিলিলিটার রাখতেছে আর কি, মানে এখানে যদি 100 মিলিলিটার আসে আনসারটাও মিলিলিটারে আসবে, এখানে লিটার লিখলে এখানে লিটারে আসতো। তুল্য সংখ্যা, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত বলো তো? এইটার তুল্য সংখ্যা E1, এটা হচ্ছে 2, তাহলে এখানে লেখো 2। আর এখানে S2 কোথায়? এই যে 0.2। V2 কোথায়? V2 বের করতে হবে। E2 কত? E2 হচ্ছে 1। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না, HCl এর তুল্য সংখ্যা কত? 1। ওকে, তাহলে এখন ভাইয়া আমার বের করতে হবে V2 এর মান। তাহলে আমি এখানে একটু ক্যালকুলেশনটা করি। 100-র সাথে যদি 0.01 গুণ হয় তাহলে কত হয় জানো? 1 হয়। 1 এর সাথে যদি 2 গুণ করে তাহলে কত আসে? 2। আবার বলি, 0.01 এর সাথে যদি 100 গুণ করো তাহলে এটার রেজাল্ট কত আসবে? 1। 1 এর সাথে 2 গুণ করলে 2, তাহলে বাম পাশে থাকে শুধু 2 আর ডান পাশে থাকে 0.2 V1, V2, তাই না? আর এখানে 1 তো 1, তাহলে এই 2 এর নিচে 0.2টা আসবে, তাহলে এই V2টা কত আসবে দেখো। তাহলে এটা আসবে, তুমি যদি এটা ক্যালকুলেশন করো ভালো করে, এখানে 2 ইন্টু 10 দিতে পারো তুমি, নিচে আসবে 0.2 ইন্টু 10, মানে আমি ক্যালকুলেশনটা সুবিধা করে দিচ্ছি তোমাকে। তুমি উপরে 10 দ্বারা গুণ দিছো, নিচে 10 দ্বারা গুণ দিছো, তাহলে নিচে কত পাইলা? 2, উপরে কত পাইলা? 20, তাহলে এখন কাটাকাটি করলে কত পাবা? 10 উপরে, তাহলে 10 মিলিলিটার হচ্ছে আমাদের আনসার। তোমাকে ক্যালকুলেশনটা সুবিধার জন্য উপরে 10 দ্বারা গুণ করছে, নিচে 10 দ্বারা গুণ করছে, মানে একই জিনিস দ্বারা উপর নিচে গুণ করছে। তাহলে 2 আর 10 গুণ করলে হয় 20 লিখলাম, 0.2 এর সাথে 10 গুণ করলে আসে 2, তাহলে 2 আর 20 কাটাকাটি করলে আসে 10 ml, তাহলে V2 এর মান কত? 10 ml। এই যে ডি এর মান কত আসলো? 10 ml। অনেকের এটা 2.5 ml কোত্থেকে আসলো? আমার কি কোথাও ক্যালকুলেশন ভুল হয়েছে নাকি? দেখো তো এটার আনসার কত আসে? এটার আনসার তো 10 মিলিলিটার আছে। দেখি আমি কি কোথাও ভুল করেছি কিনা। না, ঠিকই তো আছে, 10 ml আসবে। যাদের 25 ml আসছে তারা আরেকবার একটু চেক করো।
ডি হবে এটার আনসার, বুঝছো? আরো কতক্ষণ, আরো অনেকগুলো এমসিকিউ আছে, আর 15টা এমসিকিউ আছে, বুঝছো? আরো 15টা এমসিকিউ আছে। ঠিক আছে, এটা সবাইকে আমরা বুঝতে পারছি। এত টাইম তো পাওয়া যাবে না ম্যাথ করতে, হ্যাঁ এটা ঠিক, টাইম একটু কম থাকবে। এর জন্য আমি তোমাকে বলি, ম্যাথমেটিক্যাল যেগুলো তুমি পরীক্ষা হলে পাবা এগুলো সবার লাস্টে দেখাবা। ম্যাথমেটিক্যাল যেগুলো থাকবে, যদি কোনো কিছু থাকেও, এটা সবার লাস্টে পাঠাবা, মানে আগে অ্যান্সার করবা না। আগে সবগুলো দাগে আইসা এরপরে লাস্টে যায় ওটা মানে কইরা দেখাবা, বুঝা গেছে? ম্যাথমেটিক্যালগুলা আগে কখনোই তুমি দাগাইতে যাবা না, ঠিক আছে? ম্যাথমেটিক্যালগুলো তুমি আগে সলভ করতে যাবা না, তাহলে তোমার সময় নষ্ট করে দিবে, তোমাকে কি করবে, সময়টা খেয়ে ফেলবে। ম্যাথমেটিক্যালগুলো মানে এই টাইপের ম্যাথমেটিক্যালগুলো একটু সময় লাগবে, মানে 2 মিনিট বা 1.5 মিনিট এরকম লাগবে। তো তুমি কি করবা, এটাকে সবার লাস্টে সলভ করবা, বুঝে গেছে? ওকে, জারণ বৈশিষ্ট্য কি বলো? জারণ বৈশিষ্ট্য হচ্ছে, জারণ মানে ছাড়ন, তাই না? যে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিবে। তো বলো তো এখানে ইলেকট্রন ছাড়বে কে? এখানে তো কেউ দেয়া নেই, বাট এখানে কি দেখো, মৌল ইলেকট্রন হারায়, এই যে এটা আনসার হবে, তাই না? জারণ মানে বৈশিষ্ট্য মানে, জারণ বৈশিষ্ট্য মানে কি? ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দেওয়া এবং ইলেকট্রন হারিয়ে যাওয়া একই জিনিস। তাহলে এখানে আনসার হবে এ নম্বরটা, তাই না? এখানে আনসার কি হবে? এ নম্বরটা। টু 2.5 মিলিলিটার তো আসার কথা না, তুমি আরেকবার একটু হচ্ছে নিজের ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? এখানে আনসার কি হবে? মৌল ইলেকট্রন হারায়। এরপরে জারকের বৈশিষ্ট্য কি? আচ্ছা, জারণ আর জারক এক জিনিস না, দেখো এটা দিয়ে মনে রাখবো আমরা এইভাবে, যা বি, যা বি। যা মানে কি? যার জারণ ঘটে। বি মানে কি? যার জারণ ঘটে, তার নাম কি? বিজারক। তার নাম কি? বিজারক। যার জারণ ঘটে তার নাম বিজারক। আরেকটা মনে রাখবা, বিজা, বিজা, ঠিক আছে? বিজা দিয়ে কি মনে রাখবা? যার বি, বি মানে হচ্ছে বিজারণ, যার বিজারণ ঘটবে তার নাম কি বলতো? জারক। বিজারণ যার ঘটবে তার নাম কি? জারক। উল্টা নাম, বুঝছো? যার জারণ ঘটে তার নাম বিজারক, আর যার বিজারণ ঘটে তার নাম জারক। যে জারকের বৈশিষ্ট্য মানে বিজারণের কথা বলছে। বিজারণ মানে কি বলো? বিজারণ মানে কি? জারকের বৈশিষ্ট্য হচ্ছে সে কি করবে বলতো? সে কি করবে? বিজারণ ঘটাবে। বিজারণ কি ঘটাবে না, সরি। জারকের বৈশিষ্ট্য কি? সে নিজে বিজারিত হবে, ঠিক আছে? সে নিজে কি হয়? বিজারিত হয়। ওকে, তাহলে জারক, জারক মানে হচ্ছে কি? যার বিজারণ ঘটে, যার কি হয়? বিজারণ ঘটে। তাহলে সে কি করে? নিজে বিজারিত হয়। জারকের বৈশিষ্ট্য হচ্ছে তার বিজারণ ঘটে, সে ঘটায় না কিন্তু তার বিজারণ কি হয়? ঘটে, ঘটে, অর্থাৎ সে নিজে বিজারিত হয়। তাহলে এখানে আনসার হবে বি। আনসার হবে কি? বি। আনসার হবে কি? বি। জারক বলছে, জারক। আবারও দেখো, জারক, ক, নট জারণ। তাহলে জারক যার বিজারণ হয় তার নামই কি? জারক। যে মৌল বা যে তোমার অংশটার বিজারণ ঘটে তার নাম কি? জারক। তাহলে এই জারক মানে যার বিজারণ ঘটে, ঠিক আছে? সে বিজারণ ঘটায় না, সে বিজারণ ঘটে, তার বিজারণ ঘটে, অর্থাৎ তার নিজের বিজারিত হয়। ওকে, এটা কিন্তু অনেকের কনফিউশন ক্রিয়েট হয়, আমি জানি। এরপরে নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? কারণ আলোক সমানতা প্রদর্শন করে কোন যৌগের? যাদের কাইরাল কার্বন আছে। কি আছে বলো তো? কাইরাল কার্বন। কাইরাল কার্বন, যাদের কাইরাল কার্বন আছে তাদের কি হয়? আলোক সমানতা প্রদর্শন করে। কাইরাল কার্বন কি মানে? কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস, এই যে এ, বি, সি, ডি, 4 হাতে কি 4টা ভিন্ন জিনিস। তো তুমি দেখো এই যৌগটার দিকে খেয়াল করো, এখানে কি কোথাও কাইরাল কার্বন আছে? এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন, এখানে কাইরাল কার্বন নাই। এই কার্বনের হাতটা দেখো, এই কার্বনের যদি হাতটা দেখি, যে এই কার্বন এক হাতে আছে হাইড্রোজেন, দেখছো? এই যে দেখো, দেখো এই কার্বনের এক হাতে আছে এই যে এই জিনিসটা মিথাইল, তাহলে দাও মিথাইল। আরেক হাতে আছে হাইড্রোজেন, আরেক হাতে আছে OH, আরেক হাতে আছে COOH। দেখো তো ভাইয়া, এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস না? এই কার্বনের এক হাতে মিথাইল, আরেক হাতে যে হাইড্রোজেন, আরেক হাতে COOH, আরেক হাতে OH, 4 হাতে 4টা ভিন্ন জিনিস। তাহলে সেটা কি? আলোক সমানতা প্রদর্শন করবে। সেটা কি করবে? আলোক সমানতা প্রদর্শন করবে। বুঝে গেছে? যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে সেটাই কি? কাইরাল কার্বন। এবং যাদের যে যৌগে কাইরাল কার্বন থাকবে সেটা আলোক সমানতা প্রদর্শন করবে। মানে কাইরাল কার্বন কোনটা? এই যে এটা, এই যে এই মাঝখানের কার্বনটা,
এই মাঝখানে কার্বনটা কি কাইরাল কার্বন, এই যে কাইরাল কার্বনে এমনি স্টার্ট দেয়া লাগে। কাইরাল কার্বন কি মাঝখানে কার্বনটা, এই মাঝখানে কার্বনের 4 হাতে কি 4টা ভিন্ন জিনিস আছে, এর জন্য কি এটা আমাদের আনসার। ওকে, যৌগ থেকে আমাকে বের করতে হবে নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। তো সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে কারা, যে সকল যৌগে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সিস ট্রান্স সমানতা, যারা সিস ট্রান্স মানে হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা। তো এটা একটা স্ট্রাকচার আছে বুঝছো, জ্যামিতিক সমানতা। এটা আমরা কেমনে মনে রাখবো, খুব সহজে আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি দেখবা যে কার্বন কার্বন প্রথমে ডাবল বন্ড, কার্বন কার্বন কি থাকতে হবে, ডাবল বন্ড থাকা লাগবে। কার্বন কার্বন কি থাকতে হবে, ডাবল বন্ড। এই যে আছে, এই কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস, এই কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস, মানে এখানে এ এখানে বি, এই যে ভিন্ন 2টা জিনিস, এখানে এ এখানে ধরো বি, এই যে 2টা ভিন্ন জিনিস, এই কার্বনের হাতেও 2টা ভিন্ন, এই কার্বনের হাতেও 2টা ভিন্ন। এটা হচ্ছে কি বলতো, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। অথবা এখানে ধরো আছে এ, এখানে ধরো আছে সি, এখানে ধরো আছে সি, এখানে ধরো আছে বি, এই যে এটাও কি বলতো, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। এই কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস, এই কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস, এগুলো কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তো কার্বন কার্বন ডাবল বন্ড খুঁজবা, এখানে তো কার্বন কার্বন ডাবল বন্ড নাই, এটা বাদ। এখানে দেখো এই কার্বনটার দিকে খেয়াল করো, এই যে এখানে একটা কার্বন আছে দেখছো, এই কার্বনটার দিকে খেয়াল করো, এখানে একটা কার্বন আছে। তাহলে তুমি কার্বন কার্বন ডাবল বন্ড দাও আগে, এই কার্বন আর এই কার্বন ডাবল বন্ড। এরপরে এই কার্বনের 1 হাতে ক্লোরিন 1 হাতে হাইড্রোজেন, এই যে 1 হাতে হাইড্রোজেন 1 হাতে ক্লোরিন। এই কার্বনের 1 হাতে হাইড্রোজেন আর 1 হাতে ক্লোরিন, এই যে হাইড্রোজেন ক্লোরিন। তাহলে দেখো তো এই কার্বনের 2 হাতে ভিন্ন জিনিস আছে কি নাই, আছে। এই কার্বনেরও 2 হাতে ভিন্ন জিনিস আছে কি নাই, আছে। হ্যাঁ, এই যে ভিন্ন জিনিস হাইড্রোজেন ক্লোরিন। তাহলে এই যৌগটা কি করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এই যৌগটা কি করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখানে কোনো ডাবল বন্ড নাই, এটা আনসার হবে না। আর এখানে এই কার্বনের হাতে দেখো একই জিনিস, 2টা হাইড্রোজেন, তাহলে এটাও আনসার হচ্ছে না। বুঝা গেছে, কার্বনের এই হাতে হাইড্রোজেন এই হাতে ক্লোরিন ভিন্ন জিনিস, এই কার্বনের 2 হাতে ভিন্ন জিনিস, তাহলে এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে। ওকে, তাহলে আমরা জ্যামিতিক সমানতা যে প্রদর্শন করলো সেটা আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যাই, সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা, এটাকে বের করতে হবে। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলি আমি, যে সর্বাধিক কার্যকরী মূলক বা সব থেকে তোমার হচ্ছে সক্রিয় কার্যকরী মূলক কোনটা, একদম উপরে যেটা আছে, তুমি দেখবা যে একদম উপরের দিকে শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলক COOH এটাই আছে। তাহলে এটাই কি হবে বলো তো, এটা কি হবে, এটাই হবে তোমার সব থেকে বেশি সক্রিয়। এরপরে আছে দেখবা সালফোনিক অ্যাসিড SO3H, ঠিক আছে। তাহলে একদম উপরে যেহেতু এটা আছে, তাহলে এটাই আনসার হবে। ঠিক আছে, তোমাকে একটা আমি টার্গেট নার্সিং এখনো পড়াইনি জৈব রসায়ন, কিন্তু আমি হচ্ছে তোমাদের ইয়াতে পড়াইছি, কোথায় বলো তো, প্রত্যাবর্তনে। তো ওই যে সক্রিয়কারী, মানে আমাদের যে মূলকগুলো আছে ওই মূলকের সক্রিয়কারী মূলকগুলোর মধ্যে, মানে যে মূলকগুলো আছে এর মধ্যে কোনটা সব থেকে বেশি সক্রিয়, দেখবা একদম উপরে আছে কার্বক্সিলিক অ্যাসিডটা, এরপর নিচে আছে সালফোনিক অ্যাসিড। তো কোনটা বেশি সক্রিয় এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু তোমাদের 23-24 সেশনের একটা কোশ্চেন, আমার মনে আছে, আমি লিখে দিচ্ছি, 23-24 সেশন আসছিল এই কোশ্চেনটা, বুঝছো। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে যাই। আচ্ছা, এখন আমি এখানে কার্যকরী মূলকগুলার কোনটা কোন ধরনের বন্ধন তৈরি করে সেটা আমি এখানে লিখছি, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, তোমরা ইউজুয়ালি আমাদের যখন ডেডিকেশন তোমরা ফলো করো, তোমাদের উচিত সবসময় কি জানো, যে আমাদের ডেডিকেশনটা দেখে ইন্সপায়ার হয়ে নিজে ডেডিকেটেডলি পড়াশোনা করা। কেন বলো তো, কারণ তুমি আরেকজনের কাছ থেকে যখন ইন্সপায়ার হবা, ওই ইন্সপিরেশনটাকে তোমার কাজে লাগাইতে হবে। তুমি যদি ওই ইন্সপিরেশনটাকে কাজে না লাগাও, তাহলে কিন্তু তোমার আরেকজনের কাছ থেকে ইন্সপায়ার হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। ধরো কোনো একটা ব্যক্তির কথা তোমার খুবই ভালো লাগলো, কিন্তু ওই ব্যক্তির কথাটা তুমি শুনলা, কিন্তু ওই শোনার পরে ওই অনুযায়ী তুমি কাজ করলা না, তাহলে আলটিমেটলি ওই ব্যক্তির কথাটা তোমার কোনোই কিন্তু কাজে আসলো না। তাই তুমি সবসময় কাজ করবে, কোনো ব্যক্তি যখন তোমাকে হেল্প করার ট্রাই করবে, তোমাকে নলেজ দিবে, তোমাকে ইন্সপায়ার করবে, তখন তার কথাটা অবশ্যই মূল্য দিতে হবে। কারণ তুমিও কিন্তু এক সময় এমন এক বড় পর্যায়ে ইনশাল্লাহ যাবা, যখন তুমিও চাইবা যে তোমার কথাগুলো যাতে তোমার জুনিয়ররা শোনে।
এবং তারাও যাতে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, তাহলে এটা সবসময় মাথায় রাখবা যে আজকে যেহেতু অনেক মানে বৃষ্টি, তারপর অনেক কষ্ট করেও আমি আসছি তোমাদের, এটা কিন্তু বলবো যে তোমাদের জন্যই আসা, ঠিক আছে? তোমাদের জন্য এই ডেডিকেশনটা দেখানো। তার মানে কি, তুমি বুঝবা যে ভাইয়া যেহেতু এত কষ্ট করে আসছে, এত কষ্ট করে ক্লাস নিতে আসছে, আমাদের নিজেদেরকেও কী করতে হবে, কষ্ট করতে হবে, নিজেদেরকেও পরিশ্রম করতে হবে। এরপরে আমাদের যখন গ্র্যান্ড সেলিব্রেশন হবে, তুমি যখন তোমার সাফল্যে পৌঁছে যাবা, তখন নূর ভাইয়া, সুহাস ভাইয়া, তারপরে হচ্ছে তোমার মাহিম ভাইয়া, মিনাজ ভাইয়া, এদের সাথে কিন্তু তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো আমি কার্যকরীমূলকের এখানে একটা চার্ট নিচ্ছি কেন, আমাকে এখানে এই টপিকের উপর একটা এমসিকিউ আসছিল। দেখো, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন বিক্রিয়া ঘটে? একক বন্ধন, তো দেখো একক বন্ধন এই যে এখানে কোন কোন কার্যকরী মূলকের জন্য তোমার বিক্রিয়া ঘটে? অ্যালকোহল, ইথার, অ্যামিন, হ্যালো অ্যালকেন। এখন তুমি দেখো তো এখানে তোমাকে বলে দিছে যে কোন কার্যকরী মূলকের কথা বলে না, এখানে বলছে যে একক বন্ধন কার্যকরী মূলকে কোন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিছি, দেখো একক বন্ধনে কোন ধরনের বিক্রিয়া হয়? প্রতিস্থাপন এবং অপসারণ। তাহলে তুমি এখানে দেখো প্রতিস্থাপন এবং অপসারণ আছে কিনা? আছে না? এই যে প্রতিস্থাপন, তাহলে এটা আনসার হবে, রাইট? একক বন্ধনযুক্ত মানে যেই কার্যকরী মূলকে একটা বন্ধন আছে, একক বন্ধন, এটাতে কোন বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন। ঠিক আছে, আমি এখানে লিখে দিছি কিন্তু, এই যে প্রতিস্থাপন একক বন্ধনে। তারপর আবার দেখো দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলোতে কি হয়? সংযোজন বিক্রিয়া দেখাতে। এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। অলরাইট, এরপরে ডিনামাইট তৈরি করতে, ডিনামাইট কি একটা বোম, তাই না? তো এটা যদি আমরা তৈরি করতে যাই, কোন যৌগটা ব্যবহার করা হয় বলো তো? এটা আমি প্রত্যাবর্তনে কিন্তু পড়াইছিলাম, ঠিক আছে? এখানে আবার গান ছেড়ে দিছে এজ ইউজুয়াল, এখানে হচ্ছে মাঝে মাঝে আর কি তোমার গান ছেড়ে দেয়। হ্যাঁ, তোমাদের আবার হচ্ছে প্রত্যাবর্তন যারা ব্যাচের রয়েছে তাদের কিন্তু আবার সুহাস ভাইয়ের আজকে ক্লাস আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাসটা একটু পরে ছেড়ে দেবো। আমাদের টোটাল আজকে অনেকগুলো এমসিকিউ নিচ্ছিলাম, আর আমাদের মোটামুটি 7টা এমসিকিউর মতো আছে, বুঝছো? আচ্ছা, তাহলে বলে ফেলো এটা কোনটা হবে। রাইট, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের কি হবে? নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন যৌগটা কি করে? ডিনামাইট তৈরি করতে হেল্প করে। ওকে, আচ্ছা। এরপরে প্যারাফিন কি? প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তহীন। আসক্তহীন কারা? যারা বিক্রিয়া করতে ইউজুয়ালি চায় না। আসক্তহীন যারা ইউজুয়ালি কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না, অর্থাৎ অ্যালকেনরা। বলতো কারা? অ্যালকেন। তাহলে অ্যালকেনরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, এরা কি করতে চায় না? বিক্রিয়া করতে চায় না। তো এই জন্য এদেরকে আমরা প্যারাফিন বলি। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝছো? কোনটা আনসার হলো? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে ইথানলের আইসোমার কোনটা? এটা ঠাড়া মুখস্থ রাখবা। ইথানল, এটার আনসার, এটার আইসোমারটা হচ্ছে ডাইমিথাইল ইথার। এই যে আমি একটু দেখাই দেই, ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH, ইথানল। তো এইটার যে তোমার হচ্ছে আইসোমারটা, সেটা হচ্ছে CH3OCH3, যেটা, বুঝছো? ডাইমিথাইল ইথার। যে দুইটা মিথাইল আছে, তো এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। ওকে, আচ্ছা। পরের কোশ্চেনটাতে যাই আমরা। ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। তো ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO, বুঝছো? তো এর 40% বা 37 থেকে 40% যে জলীয় দ্রবণ আছে না, ওটাকে আমরা কি বলি? ফরমালিন। ঠিক আছে, ফরমালিনটা দিয়ে কি করে? মৃত প্রাণী আছে না, এটাকে সংরক্ষণ করতে হেল্প করে। ফরমালিন দিয়ে আমরা কি করি? মৃত প্রাণী অনেক দিন ধরে যাতে থাকে, সংরক্ষিত থাকে, এর জন্য আমরা কি করি? ফরমালিনটাকে ইউজ করে থাকি। তাহলে এই যে ফর্মালডিহাইড বা মিথানলের 37 থেকে 40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? ফরমালিন বলি। তাহলে এখানে আনসার কি হবে? 37 থেকে 40%, বা শুধু 40%, বুঝছো? বা কি শুধু 40%। ওকে, এরপর আছে আমরা পরের ইয়াতে যে পানির পাইপ তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? পানির পাইপ তৈরি করতে ব্যবহার করা হয় পিভিসি। পিভিসি এর ফুল ফর্ম কি বলতো? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল কি বলতো? ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? তো এই পলিভিনাইল ক্লোরাইডটা
বলতো একটা পলিমার, এই পলিমারটা দিয়ে কি করে পানির পাইপটা তৈরি করে। তাহলে এখানে কোনটা আনসার হবে? এই যে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। বুঝছো? তো এই পলিভিনাইল ক্লোরাইডটা আবার পাওয়া যায় কোত্থেকে বলতো? ভিসি থেকে, ভিনাইল ক্লোরাইড থেকে। এই যে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কি পাই? পলিভিনাইল ক্লোরাইডটা পেয়ে থাকি। তো এটা সংকেতটা কি? এটা সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl। এই যেটা, এটা কি বলতো? তোমার ভিনাইল ক্লোরাইডের সংকেত। এখান থেকে আমরা পরবর্তীতে পলিভিনাইল ক্লোরাইডটা পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটাতে যাই আমরা। নিচের কোনটি প্রাকৃতিক? প্রাকৃতিক মানে কি? মানে যেটা ন্যাচারালি পাওয়া যাচ্ছে। তাহলে কোনটা দেখি তো আমরা একটু, সিল্ক নাকি নাইলন নাকি পলিস্টার নাকি রেয়ন? এই যে সিল্কটা কি প্রাকৃতিকভাবে পাওয়া যায়, নাইলনটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়, পলিস্টারও সেম, রেয়নও সেম। তাহলে এখানে আনসার কি হবে? সিল্ক। এই টাইপের কিন্তু কোশ্চেন আসছিল তোমার বিএসসি নার্সিংয়ে, তো দ্যাটস ওয়াই ভাই এটা আমি তোমাকে আলোচনা করে দিলাম। আচ্ছা, নিচের কোনটি সব থেকে কম সক্রিয় ধাতু? ঠিক আছে, সব থেকে কম, একদম সব থেকে কম সক্রিয় ধাতু কোনটা? বলো এখানে কোনটা আনসার হবে? ওই যে একটা সন্দেহ পড়েছিলাম না, কে না কে মেঘ এবার এলোজনে ফিরে হাজি পাজি আজ পেটাবে আমায়। আমায় হচ্ছে গোল্ড, লাস্টেরটা। তো গোল্ড হচ্ছে সব থেকে কম সক্রিয় ধাতু। কে না কে মেঘ এবার এলোজনে ফিরে হাজি পাজি আজ পেটাবে আমায়, পেটাবে আমায়, পেটাবে দিয়ে প্লাটিনাম, আমায় দিয়ে গোল্ড, AU। তো একদম লাস্টে যেটা থাকবে সেটা সব থেকে কম সক্রিয়। লি কে না মেগাইবার এলোজেন, অথবা আমরা পড়ছিলাম কে না কে মেগাইবার এলোজেনে ফিরে হাজিবাজি আজ পেটাবে আমায়। তো তোমাদের সময় হচ্ছে লি কে না, মানে আরো ছন্দটা আরো বড়, তো ওখানে মানে আরো পরমাণুগুলো অ্যাড করে দেওয়ার জন্য একদম লাস্টে হচ্ছে পেটাবে আমায়, পেটা দিয়ে প্লাটিনাম, আমায় দিয়ে গোল্ড, AU। তো এই যে AU গোল্ড, তো এটা হচ্ছে সব থেকে কম সক্রিয় ধাতু। বুঝছো? এটা হচ্ছে সব থেকে কি কম সক্রিয় ধাতু। এবার ড্রাই সেলের অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হয়? অ্যানোড মানে কি? যেখানে জারণ ঘটে, যেখানে কি ঘটে? জারণ। তো এটা কি বলতো? ড্রাই সেলের অ্যানোড হিসেবে কোনটা কাজ করে? এটা হচ্ছে জিঙ্ক। এই যে দস্তা, জিঙ্কের কৌটা বা দস্তা, এটা কি অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে এখানে আনসার হবে জিঙ্ক। এই যে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে আজকে শেষ, এই হচ্ছে আমাদের আজকের লাস্ট MCQ ছিল বেসিক্যালি। তো শেষ মুহূর্তে আমি কিছু কথা বলবো, এটা একটু মাথায় রেখো, আমার ইম্পর্টেন্ট। মানে ছোট্ট একটা কথা বলে হচ্ছে তোমাদের ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে? তো তোমরা হচ্ছে আমার সাথেই থেকো। ছোট্ট একটা কথা বলে আমরা আমাদের ক্লাসে শেষ করে দিচ্ছি। তো সব সময় ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি পড়াশোনা করতে যাবা, তোমার যদি পড়াশোনা করতে মন না চায়, তুমি জাস্ট এক্সিস্টিং তোমার সব থেকে কাছের মানুষের কথা চিন্তা করবা, অর্থাৎ তোমার বাবা মা। তোমার বাবা মার কথা যখন তুমি চিন্তা করবা, তোমার পড়াশোনার যাত্রাটা ইনশাল্লাহ অনেক বেশি কি হবে? সহজ হবে। কারণ তোমার বাবা মা তোমাকে ছোটোবেলা থেকে এ পর্যন্ত লালন পালন করছে, তোমাদের এক্সপেকটেশনগুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছে কি ফুলফিল করার। তাই তাদেরও কিন্তু তোমার কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে, তোমার রেজাল্ট ভালো হওয়া। তোমার রেজাল্ট ভালো হইলে শুধুমাত্র তাদের কিন্তু ভালো লাগবে, ব্যাপারটা এরকম না, তোমার নিজেরও ভালো লাগবে। তো তুমি যখন তোমার পড়তে ইচ্ছা হবে না, সব সময় তুমি মনে রাখবা তোমার বাবা মার কথা, যে তোমার বাবা মাকে তোমার একটা সুন্দর রেজাল্ট উপহার দেয়া। তো তুমি যখন তোমার বাবা মার কথাটা একদম মনোযোগ দিয়ে শুনবা এবং তুমি তোমার বাবা মার কথাটা একদম তোমার মাথায় গেঁথে রাখবা, তখন তোমার ইনশাল্লাহ পড়তে কোনো কষ্টই হবে না। তুমি তোমার মন চাইবে যে আমি আরও বেশি পরিশ্রম করি, আমার বাবা মা আমার জন্য পরিশ্রম করতেছে, আমার বাবা মা আমার জন্য ইনপুট দিচ্ছে, কেন আমি তাদের জন্য একই পরিমাণ এবং অথবা তার থেকে অধিক ইনপুট দিতে পারবো না, এবং কেন আমি তাদের জন্য আউটপুট দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তাদের জন্য আমি ভালো ইনপুট দিব এবং এইটার ফলাফল হিসেবে আমি তাদেরকে অবশ্যই নিজের কারণে প্রাউড ফিল করাবো। তো এটাই হচ্ছে তুমি সবসময় চিন্তা করবা। তোমার পড়তে মন চাইলো না, তুমি তোমার বাবা মার কথা চিন্তা করবা। সব থেকে বেস্ট ওয়ে কি জানো? বেস্ট ওয়ে হচ্ছে তোমার যদি কোনো ওয়ালেট থাকে বা তোমার যদি কোনো ব্যাগ থাকে, ওই ব্যাগে তোমার বাবা মার একটা ছবি রেখে দেয়া। তোমার যখনই পড়তে মন চাবে না, তুমি বাবা মার ছবিটা দেখবা, দেখার পরে অটোমেটিক্যালি তুমি মোটিভেশন পেয়ে যাবা। আসলে এই পৃথিবীতে এক্সিস্টিং, ঠিক আছে, কাছের মানুষ হিসেবে সব থেকে প্রিয় হবে তোমার বাবা মা। সবার প্রিয় হবে কি বলো তো? বাবা মা। কারণ বাবা মা হচ্ছে আমাদের সাথে ক্লোজলি কানেক্টেড সব থেকে বেশি। তো তাদের ছবি যদি আমাদের সামনে থাকে, বলো আমাকে কেন আমরা পড়তে মন করব না? আমরা অবশ্যই বেশি বেশি পরিশ্রম করতে যাব। ওকে? তো আমি তোমাদের জন্য দোয়া করবো যে তোমরা যাতে তোমাদের বাবা মাকে সবসময় প্রাউড ফিল করাও, এবং বাবা মা যেহেতু তোমার জন্য এফোর্ট দিচ্ছে, তোমরাও
একই পরিমাণ অথবা তার থেকে বেশি পরিমাণে এফোর্ট দিবা, তাদেরকে হ্যাপি রাখবা। ওকে, তাহলে এই ছোট্ট কথা দিয়ে আমি শেষ করছি, কারণ দিন শেষে হচ্ছে তোমাদের মানে আমাদের সকলের বাবা মাই বয়স্ক হয়ে যাচ্ছে, তো একসময় তারা থাকবে না, একসময় আমরাও থাকবো না, তো যেহেতু তারাও একসময় থাকবে না, তো তাদেরকে সবসময় ট্রাই করবো হ্যাপি রাখার ইনশাল্লাহ। সেটা নানানভাবে হতে পারে, এমন না যে রেজাল্ট দিয়ে হ্যাপি রাখতে হবে, শুধুমাত্র রেজাল্ট না, আরও নানানভাবে হ্যাপি রাখবো, তাদের কথা মতো চলবো, তাদের সাথে সবসময় ভালো বিহেভ করবো, তাদের সাথে ক্লোজলি কানেক্টেড থাকবো। ওকে, এটা কারণ দিন শেষে দেখবা বাবা মাই তোমার হচ্ছে সব থেকে কাছের মানুষ। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে হয়তো বা সামনে নতুন আরেকটি ক্লাসে। আর আজকের ক্লাসে আশা করি আজকের ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা ভালো করে হয়ে গেল, ভালো একটা রিভিশন হয়ে গেল। পরবর্তীতে তোমার হচ্ছে দেখবা যে তুমি যখন আবার রিভিশন দিতে যাবা, পরবর্তীতে আবার যখন রিভিশন দিতে যাবা, দেখবে তোমার রিভিশন দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।